আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বায়োলজি লাভার গ্রুপে আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 অণুজীব এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে ম্যালেরিয়ার পরজীবী। অর্থাৎ এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক বলা যেতে পারে। এবং তোমরা যারা বোর্ড প্রশ্নগুলো ঘাটাঘাটি করবা দেখতে পাবা যে এই টপিকটার উপরে প্রচুর পরিমাণে অনেক কোয়েশ্চেন থাকে। সো এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ, আর এখানে আমরা যখন পড়ি তখন খুব মজার সহিত পড়ি, অ্যান্ড কিছু কিছু টপিক আছে আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি না, যার কারণে আমাদের ওই জিনিসগুলো স্কিপ হয়ে যায় এবং ওই টপিকগুলো থেকেই টিচাররা এমসিকিউতে বা ক খতে প্রশ্ন করে বসে, যেগুলো আসলে আমরা তত বেশি গুরুত্ব দিয়ে পড়িনি। আজকের ক্লাসটা শুধুমাত্র একাডেমিকভাবে প্রয়োজন তা কিন্তু না, মেডিকেলে আসা কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। সো তোমরা যারা যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন করেছো প্রত্যেকে আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর বোর্ডের লেখাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আর বন্ধুদের তো মেনশন করতেই হবে। তোমরা একসাথে যদি অনেকে জয়েন করো তাহলে ক্লাসটা কোয়ালিটি আরো একটু বেশি বেড়ে যায়, কারণ হঠাৎ করে যখন একজন টিচার দেখে যে না অনেকেই ক্লাসটি করছে তখন তারও মনে থেকে অনেক আনন্দ আসে। তো তোমরা যারা যারা ক্লাসটাতে জয়েন করেছো প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দাও আর মেনশন করতে থাকো। আমি একটু দেখে নেই যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। ওকে, সো সাথী রয়েছে আমার সাথে, মোবারক সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আরমান হোসেন সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। মাহিদ শেদ মাহি রয়েছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো সাথী? তানজিরা আক্তার বলছে শেয়ার ডান। তানজিরা আক্তারের মতো সবাই শেয়ার ডান কমেন্টে লিখে জানিয়ে দাও, কমেন্টে শেয়ার ডান লিখে জানিয়ে দাও। ওকে, সো তো আমি আর দেরি না করে আমাদের আজকের ক্লাসের টপিকটা শুরু করে দেই। আজকের ক্লাসে আমি দেখতেই পাচ্ছি যে টপিকটা ম্যালেরিয়ার পরজীবীর জীবন চক্র। এখন প্রশ্ন এই যে ম্যালেরিয়ার পরজীবী এই জিনিসটা আসলে কি, এটা কি মানুষকে কিভাবে সে আক্রান্ত করে বা এর কি কি অংশ রয়েছে যার কারণে সে মানুষকে এবং মশার দেহের মধ্যে সে আক্রমণ করতে পারে। এখন এই জিনিসটা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ম্যালেরিয়া সম্পর্কে কিছু তথ্য, যেগুলো আমাদেরকে ম্যালেরিয়া সম্পর্কে একটু এক্সট্রা কিছু তথ্য দিতে পারবে। এখন দেখো এই যে ম্যালেরিয়াটা এটা তোমার একটা জীবাণু। এটা কি একটা জীবাণু? যেই জীবাণুটা কি করবে বলো, যেই জীবাণুটা আমাদেরকে এবং মশকির দেহের মধ্যে আক্রমণ করবে। তো সেগুলো তো একটু পরে যায়, আগে কথা এই জীবাণুটা কোন গণের মধ্যে পড়ে, তার এমন কি বৈশিষ্ট্য রয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো তার গণ, তার প্রজাতি, এই সব জিনিস থেকে। তার গণটা যদি আমরা নির্বাচন করে ফেলতে পারি তাহলে আমরা বুঝে যাব যে তার এই এই বৈশিষ্ট্য আছে যার কারণে সে মানুষকে আক্রমণ করতে পারছে, এবং এই কারণে ম্যালেরিয়ার জ্বরে অনেকেই খুব কষ্টে অনেক কষ্ট করতে হয়। সো এখন আসি এই জীবাণুটা বা এই ম্যালেরিয়া পরজীবীটা কোন গণের অন্তর্ভুক্ত। এটা তোমার প্লাজমোডিয়াম গণের অন্তর্ভুক্ত। তাহলে এখন দেখো এই যে গণটা দেখতে পাচ্ছ, এই গণের মধ্যে মূলত শুধুমাত্র একটা প্রজাতি আছে তা কিন্তু না, এই গণের মধ্যে 60টা প্রজাতি আমরা দেখতে পাই। কয়টা প্রজাতি আমরা দেখতে পাই? 60টা প্রজাতি আমরা দেখতে পাই। 60টি প্রজাতি। যে 60টি প্রজাতির মধ্যে মাত্র 4টা প্রজাতি মানুষকে মানব দেহের মধ্যে আক্রমণ করে। কয়টা প্রজাতি? 4টা প্রজাতি। তাহলে এই 4টা প্রজাতি কি করে? এই 4টি প্রজাতি মানব দেহে আক্রমণ করে, অর্থাৎ মানব দেহের রোগ সৃষ্টি করে। এখন আসা যাক এই যে 4টার কথা বললাম, এই 4টার নাম কি কি। তোমরা যেটা করবে সেটা এখানে লিখবে নাম,
এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ম্যালেরিয়ার জীবাণুর ক্ষেত্রে যে 4টা প্রজাতি মানব দেহে রোগ সৃষ্টি করে সেই 4টা প্রজাতির 4টা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। প্রজাতির নাম তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই প্রজাতির কারণে কি ধরনের রোগ সৃষ্টি হয় একটু নিচে লিখি। প্রজাতির নামটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে মনে রাখতে হবে। সেকেন্ডলি তোমাকে মনে রাখতে হবে এর কারণে কি রোগ সৃষ্টি হয়। তারপর মনে রাখতে হবে এর প্রকৃতি কেমন, এবং সর্বশেষ তোমাকে মনে রাখতে হবে সুপ্তাবস্থা। এখন এখানে একটা কথা বলি, এই সুপ্তাবস্থা খুব ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। আর এই যে সুপ্তাবস্থাটা তোমাদের বইয়ের আন্ডারে আমি দেখেছি অনেকগুলো বইয়ের মধ্যে এটা নেই, সো তোমরা এটা খুব ভালো করে শিখে নিবে সুপ্তাবস্থার বিষয়টা, এবং এটা খাতার মধ্যে নোট করে নিবে যেহেতু এটা বইয়ের বাইরের একটা টপিক। সো এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রথম যে প্রজাতির নামটা সেটা প্রত্যেকটা প্রজাতির মধ্যে তুমি দেখতে পাবে হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম প্রত্যেকটা প্রজাতির নামে শুরুতে হচ্ছে প্লাজমোডিয়াম লিখে ফেলো। প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম, এটাও হচ্ছে তোমার প্লাজমোডিয়াম। এখন দেখো এদের নামের শেষে কি হবে। এই প্রজাতিটার নাম হচ্ছে তোমার ফেলসিপেরাম। এই প্রজাতিটার নাম হচ্ছে তোমার কি ফেলসিপেরাম, অর্থাৎ প্লাজমোডিয়াম ফেলসিপেরাম। এই প্লাজমোডিয়াম ফেলসিপেরামের পরে যে প্রজাতিটি রয়েছে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে তোমার কয় নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার। এই প্লাজমোডিয়াম ফেলসিপেরামের কারণে হয় হচ্ছে তোমার, এটার কারণে কি রোগ হয় সেটা একটু পরে বলছি। 2 নাম্বার প্রজাতিটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এরপরে 3 নাম্বারটা লেখো। 3 নাম্বারটা হচ্ছে তোমার প্লাজমোডিয়াম ভাইভেক্স। এরপর হচ্ছে তোমার ওভেল। প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভেল, এই 4টা প্রজাতির নাম হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আসো এদের ক্ষেত্রে কি কি রোগ হবে। এদের ক্ষেত্রে কি কি রোগ হবে, এখানে এইটার কারণে হবে হচ্ছে তোমার ম্যালিগনেন্ট টার্সিয়ান, ম্যালিগনেন্ট টার্সিয়ান। আর এই প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার কারণে যে রোগটা হবে সেটা হচ্ছে তোমার কোয়ার্টান ম্যালেরিয়া। এরপরে তোমার এই প্লাজমোডিয়াম ভিভেক্সের কারণে হবে হচ্ছে বিনাইন টার্সিয়ান। এবং সর্বশেষ এইটার কারণে যে রোগটা হবে তার নাম হচ্ছে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। সবগুলার শেষে হচ্ছে ম্যালেরিয়া কথাটা যুক্ত করে দিবে। এবার আসো এদের প্রকৃতি নিয়ে কথা বলি। প্রকৃতি জিনিসটা কি? প্রকৃতি জিনিসটা হচ্ছে যে এইটা আসলে কতদিন পর পর তোমার জ্বরের সৃষ্টি করবে এই রোগটার কারণে। অর্থাৎ এই যে একটা প্রজাতি তুমি দেখতে পাচ্ছ প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, এই ম্যালেরিয়ার পরজীবীর প্রজাতির জন্য এই যে রোগটা হচ্ছে, এই রোগের কারণে তোমার ঠিক কতদিন পর পর জ্বর দেখা দেয় সেটাই হচ্ছে তোমার প্রকৃতি। এইখানে তোমার জ্বর দেখা যাবে হচ্ছে 38 আওয়ার টু 48 আওয়ার, মানে 38 ঘন্টা থেকে 48 ঘন্টা পর পর তোমার হচ্ছে এই জ্বরটা পরপর হচ্ছে জ্বর আসবে তোমার। এরপর এটাতে আসো, এটা হচ্ছে তোমার 72 আওয়ার পর পর, মানে 72 ঘন্টা পর পর তোমার কোয়ান্টাম ম্যালেরিয়া জ্বরের লক্ষণটা দেখা যাবে। কিছুক্ষণ পর পর এই 72 ঘন্টা পর পর হচ্ছে জ্বর হবে। এইটার কারণে কতদিন পর পর হয়, এটা হচ্ছে তোমার 48 আওয়ার পর পর, এটাও 48 আওয়ার পর পর। এখন আসা যাক সুপ্তাবস্থা নিয়ে কথা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সুপ্তাবস্থা, এইটা সুপ্তাবস্থা হচ্ছে লিখে নাও, এটা সুপ্তাবস্থা হচ্ছে তোমার 8 to 15 ডে। অর্থাৎ যখনই তোমাকে এই প্রজাতির কোনো একটা জীবাণু ম্যালেরিয়া পরজীবী তোমাকে আক্রমণ করবে তখন দেখা যাবে যে 8 থেকে 15 দিন পর্যন্ত সে কোনো লক্ষণই প্রকাশ করে না।
8 থেকে 15 দিন পর হচ্ছে সে লক্ষণ প্রকাশ করে, মানে এটা হচ্ছে সুপ্তাবস্থা, যেখানে সে কোনো প্রকারের লক্ষণ প্রকাশ করবে না। তারপর হচ্ছে এইটা সুপ্তাবস্থা হচ্ছে 18 to 40 ডে, 18 to 14 ডেজ হচ্ছে এটা সুপ্তাবস্থা। এইটা সুপ্তাবস্থা হচ্ছে তোমার, এটা সুপ্তাবস্থা কত, এটা সুপ্তাবস্থা হচ্ছে 12 to 20 ডেজ। আর সর্বশেষ এইটা হচ্ছে তোমার 11 to 16 ডেজ। ওকে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। তাহলে এইখানে আমরা 4টা প্রজাতি দেখলাম, যে 4টা প্রজাতি মূলত কি করছে, মানব দেহে হচ্ছে আক্রমণ করে। মূলত 60টা প্রজাতি আমরা দেখি। এখন আসো যে আমরা জেনে নেই এই ম্যালেরিয়া পরজীবীটা হচ্ছে মূলত সবার প্রথমে কাকে আক্রমণ করে, বা সে পোষক দেহ হিসেবে কোন দেহগুলোকে পছন্দ করে। প্রথমে আমি বলে ফেলেছি মানুষ এবং মশকীয়র কথা। হ্যাঁ, সো এখন আমরা হেডলাইন দিয়ে লিখবো হচ্ছে এই ম্যালেরিয়া পরজীবীর পোষক দেহ কোনটা। ততক্ষণ আমি একটু দেখি যে আমার সাথে ইতিমধ্যে কারা কারা জয়েন করেছো। আর সাথে হচ্ছে জয়নুল আবিদিন জয়েন করেছে, জাকিয়া আফরিন অন্ত। ওকে, এখন তোমরা মাঝে মাঝে আমাকে হচ্ছে কমেন্টে জানাবা তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা কোনো টপিকে, সেটা আমাকে একটু কমেন্টে জানাবা। এখন আসো যেটা বলছি সেটা হচ্ছে এই যে আমরা দেখলাম ম্যালেরিয়া পরজীবী এতগুলো হচ্ছে প্রজাতি, তার মধ্যে মানুষকে হচ্ছে 4টা। তারপরে লিখে নাও যে পোষক দেহ, এই ম্যালেরিয়ার পরজীবী যেটা রয়েছে এটার পোষক দেহ হচ্ছে 2টা। এটার পোষক দেহ কয়টা, পোষক দেহ হচ্ছে তোমার 2টা। এই 2টা পোষক দেহ কি কি, এখানে হেডলাইন দিয়ে নাও যে পোষক দেহ, ম্যালেরিয়া পরজীবীর পোষক দেহ হচ্ছে কয়টা বলো, পোষক দেহ হচ্ছে 2টা। এই 2টার মধ্যে একটা হচ্ছে তোমার মশকীয়, একটা হচ্ছে তোমার মশকীয়, আরেকটা হচ্ছে তোমার মানুষ। এখন প্রশ্ন হচ্ছে একটা জিনিস ভালো করে দেখো, যে মশকীয় অংশটুকু কথা বলছি, এখানে আমি একবারও বলছি না মশা। কেন বলছি না, কারণ এই মশকীয় অংশটুকু বা যে মশাটার কথা বলছি সেটা অবশ্যই স্ত্রী মশা হবে, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে মশকীয়। এখন আসো এই যে মশকীয়টা এটা কোন গণের অন্তর্ভুক্ত হবে, এটা কোন গণের অন্তর্ভুক্ত হবে, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে এটা কোন গণের অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে তোমার অ্যানোফিলিস গণের অন্তর্ভুক্ত হবে। অ্যানোফিলিস গণের অন্তর্ভুক্ত হবে হচ্ছে এই মশকীয়টা। এখন প্রশ্ন হচ্ছে আপু, শুধুমাত্র কি এই গণের অন্তর্ভুক্ত মশকীয়দেরকেই এই পরজীবীটা আক্রমণ করবে? না, শুধুমাত্র এই যে এখানে এটাকে আক্রমণ করবে এই জিনিসটা কেন বলা হচ্ছে, হ্যাঁ এটাকে শুধুমাত্র আক্রমণ করবে, কিন্তু কেন আক্রমণ করা হচ্ছে শুধুমাত্র এটাকে, এটার উত্তর হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা কি স্ত্রী মশা, যেটাকে আমরা বলছি অ্যানোফিলিস গণতন্ত্রের মশকীয়। এইটার মধ্যে কোনো প্রকারের এনজাইম থাকে না, যে এনজাইমটা তোমার এই ম্যালেরিয়া পরজীবীটাকে ধ্বংস করে ফেলতে পারে। কিন্তু একই সাথে তুমি যদি একটা পুরুষ মশার কথা চিন্তা করো, তার দেহের মধ্যে কিন্তু এই ম্যালেরিয়া পরজীবীকে ধ্বংস করার মতো এনজাইম থাকে, যে এনজাইমটা কি করবে, এই পরজীবীটাকে ধ্বংস করে ফেলতে পারে। যার কারণে শুধুমাত্র সে এই পরজীবীটা শুধুমাত্র আক্রমণ করে মশকীয়কে, এবং এখানে সে সর্বপ্রথমে এই মশকীয়কে আক্রমণ করে, এবং তারপর সে মানুষের দেহের মধ্যে যখন একটা মশা বা একটা মশকীয় হচ্ছে রক্ত শোষণের জন্য তার ওই লালা যুক্ত অংশটুকু হচ্ছে স্পর্শ করাবে এবং রক্ত শোষণ করতে থাকবে, তখন আসলে তার দেহ থেকে ওই পরজীবীটা মানুষের দেহে আসে। তাহলে সবার প্রথমে কোন পোষক দেহে সে প্রবেশ করে, মশকীয় দেহে প্রবেশ করে। তাহলে এখানে জিনিস লক্ষ্য করো, মশকীয় দেহে যদি সে প্রবেশ করছে, প্রথমে যেহেতু মশকীয় দেহে প্রবেশ করছে, তার মানে এটা হচ্ছে কি বলো, প্রাইমারি, এটা হচ্ছে তার প্রাইমারি পোষক দেহ, অর্থাৎ এটা তার মুখ্য পোষক দেহ। এটা তার কি পোষক দেহ, মুখ্য পোষক দেহ, এটা হচ্ছে তার মুখ্য পোষক দেহ। এখন দেখো এটা যেহেতু মুখ্য বা প্রাইমারি, এটা হবে হচ্ছে তার সেকেন্ডারি পোষক দেহ, এটা হচ্ছে তার সেকেন্ডারি পোষক দেহ, যেটা বাংলাতে আমরা বলি হচ্ছে গৌণ পোষক দেহ। এখন দেখো এই যে মশকীয়টা, যেটা হচ্ছে তোমার
প্রাইমারি বা মুখ্য পোষক দেহ, এইটার মধ্যে কি ঘটবে? এইটার মধ্যে তোমার যৌন জনন ঘটাবে। পরজীবীটা কি জনন ঘটাবে? যৌন জনন ঘটাবে। সো এখানে লিখে নাও, এখানে হচ্ছে সে যৌন জনন ঘটায়, এখানে সে যৌন জনন ঘটায়। তবে এখানে একটা কথা মনে রাখবে, মানুষের দেহের মধ্যে সে যৌন জনন ঘটাতে পারে না। সে যেটা করে এইখানটাতে সে অযৌন জনন ঘটায়, অযৌন জনন ঘটায়। তাহলে এই দুইটা পয়েন্ট একটু মাথায় গেঁথে নাও। তারপর লিখে নাও যে অর্থনৈতিক ক্ষতির দিক থেকে সে আসলে কার বেশি ক্ষতি করে? অর্থনৈতিক ক্ষতির দিক থেকে সে আসলে মানুষের বেশি ক্ষতি করে। কার বেশি ক্ষতি করে বলো? মানুষের বেশি ক্ষতি করে। এখানে অর্থনৈতিক বলতে যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যে তার এখানে মানুষকে যখন এই ম্যালেরিয়া পরজীবীটা আক্রমণ করে, মশার ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে না, মানুষের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে বলেই আমরা দেখতে পাই যে একটা ম্যালেরিয়া পরজীবী মানুষের দেহের মধ্যে অবস্থান থাকাকালীন আমরা অনেক দিন পার হয়ে যায়, আমরা টের পাই না। বাট এখানে একটা লক্ষণ কাজ করে, সেটা হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসা। এই যে কাঁপুনি দিয়ে জ্বর আসছে, এটা কিন্তু মানুষের দেহের মধ্যে অনেক বেশি পরিমাণে প্রভাব ফেলছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি অর্থনৈতিক ক্ষতির দিক থেকে, সরি এখানে আমরা হচ্ছে ক্ষতি, অর্থনৈতিক ক্ষতির দিক থেকে এই মশক ম্যালেরিয়া পরজীবীটা মানুষের দেহকে তখন সে মুখ্য পোষক দেহ হিসেবে পছন্দ করে নেয়। যখন সে ক্ষতির দিক থেকে আমরা চিন্তা করলে সে বেশি ক্ষতি করে মানুষের, তাই মানুষ দেহটা হবে হচ্ছে তার জন্য মুখ্য, বা তার জন্য সেটা হবে হচ্ছে প্রাইমারি। এই জিনিসটা একটু মাথায় রাখবে, কারণ এখানে একটু কনফিউশন তোমাদের সৃষ্টি হবে যখন কোয়েশ্চেনে বলা থাকবে। খেয়াল রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে এই পোষক দেহ, আর আরেকটা বিষয় হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। এই দুটা বিষয়, এই দুটা পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে, কোনটার ক্ষেত্রে কোনটা বেশি প্রাধান্য পাচ্ছে। প্রাধান্য বলতে কাকে সবার প্রথমে আক্রমণ করছে সেটার উপর নির্ভর করছে হচ্ছে পোষক দেহটাকে মুখ্য হবে নাকি সে গৌণ হবে। আর যার বেশি ক্ষতি করবে তার উপরেও আরেকভাবে আমি বলছি যে এটা আসলে মুখ্য হবে নাকি এটা গৌণ হবে। সো বুঝে গেলা তুমি যে আমরা কখন কোনটাকে গৌণ কোনটাকে মুখ্য বলছি। এটা হবে হচ্ছে তোমার সেকেন্ডারি, এটা হবে হচ্ছে তোমার সেকেন্ডারি। এখন আসো, এতটুকু যেহেতু তুমি বুঝে গেছো যে সে আসলে পোষক দেহ আর অর্থনৈতিক ক্ষতি এই দুইটা দিক থেকে কোনটাতে কি ঘটাবে, এটাতে যৌন জনন অর্থাৎ মশকীয় দেহের যৌন জনন আর মানুষের দেহে অযৌন জনন। তার মানে ফার্স্ট অফ অল সে মশকীয় দেহের মধ্যে কি করবে? প্রবেশ করবে, এবং তখন সে সেখানে তার জীবন চক্রটাকে চালনা করা শুরু করবে। তো এখন আমরা দেখে ফেলি যে একটা মশকীয় দেহের মধ্যে একটা পরজীবী, ম্যালেরিয়া পরজীবী যখন প্রবেশ করে তখন সে কি করে। ততক্ষণ আমাকে একটু কমেন্টে তোমরা জানিয়ে ফেলো এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। এরপর আমরা আমাদের নেক্সট টপিকের মধ্যে চলে যাব। একটু আমাকে হচ্ছে কমেন্টে জানিয়ে ফেলো এটা। আশা করছি তোমাদের কারো কোনো প্রবলেম থাকবে না, এতটুকুর মধ্যে খুবই ইজি একটা টপিক ছিল এটা। এখন আসো তুমি মনে করো এখন হচ্ছে তুমি কি করবা, একটা মশাকে নিয়ে আলোচনা করবা। তো প্রথমত কথাটা মাথায় রাখো যে যখন একটা মশার দেহের মধ্যে সে আক্রমণ করতে যাবে তখন তার কাজ হচ্ছে, একটা ম্যালেরিয়া পরজীবীর প্রথম কাজ হয় সে কি করবে, সে পুষ্টিজনিত খাবারগুলোকে গ্রহণ করে ফেলে। পুষ্টিজনিত খাবারগুলো গ্রহণ করে ফেললে যেটা করতে পারে সে সুবিধা হয় তাকে আক্রমণ করতে। তাই প্রথমে ম্যালেরিয়া পরজীবীটা একটা মশকীয় পরিপাক গ্রন্থির মধ্যে চলে যাবে, এবং মশকীয়র ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে একটা মশকীয় পরিপাক গ্রন্থি, এবং একটা মশার ক্ষেত্রে এইটাকে আমরা বলি হচ্ছে ক্রুপ, এটাকে আমরা বলি হচ্ছে ক্রুপ, আর এই শেপটাকে আমরা বলি হচ্ছে লুমেন। এইটা হচ্ছে তোমার মশকীয়র পাকস্থলী, যেটাকে আমরা বলছি হচ্ছে কি বলো, এই পাকস্থলীকে আরেকটা আমি দেখাও, সেটা হচ্ছে ক্রুপ, আর এই শেপ দেওয়ার কারণে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কি ক্রুপ লুমেন। এখন দেখো যখন একটা ম্যালেরিয়া পরজীবী তার জীবন চক্রটাকে কন্টিনিউ করতে চাচ্ছে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, তখন সে যেটা করবে অবশ্যই সে প্রথমে এখানে কি করতে চাইবে, জাইগোট তৈরি করতে চাইবে। একটা
জাইগোট তৈরি করার মাধ্যমে কিন্তু সে তার সংখ্যাটাকে বৃদ্ধি করতে পারবে, তার জীবনচক্রটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সো দ্যাট সে যেটা করবে এই স্পেসটাকে সে হচ্ছে তার জনন কোষ তৈরি করে সেখানে জাইগোট তৈরি করে ফেলে। তাহলে প্রথম কাজ হচ্ছে তার কি করা, জনন কোষ তৈরি করা। এখন এখানে যে সে জনন কোষ তৈরি করে এই অংশটুকুকে আমরা কিসের মধ্যে ফেলে দেই বলো, এই অংশটুকুকে জনন কোষ তৈরির এই অংশটুকুকে আমরা ফেলে দেই হচ্ছে তোমার জনন কোষ তৈরির এই প্রক্রিয়াটাকে আমরা ফেলে দেই কিসের মধ্যে বলো, এটাকে আমরা ফেলে দিই হচ্ছে গ্যামেটোগনিতে। কিসে ফেলে দেই বলো, এটাকে আমরা ফেলে দিই গ্যামেটোগনিতে। তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছ যে আপু বইয়ে তো সবার প্রথমে মানব দেহের মধ্যে আক্রমণের বিষয়টা লেখা আছে, আপনি কেন মশকীয় দেহটাকে আগে ব্যাখ্যা করছেন? কারণটা হচ্ছে দেখো এখানে আমাদের বইয়ের মধ্যে সিকোয়েন্সটা একটু উল্টা করে দেওয়া। প্রথমে কিন্তু মশকীয় দেহের মধ্যে সে কি করবে, তার জাইগোটটা তৈরি করবে এবং সেখান থেকে মূলত পরবর্তীতে আমরা স্পোরোজয়েডটাকে মানব দেহের মধ্যে প্রবেশ করতে দেখি। সো ওই জিনিসটা আগে আলোচনা না করে তোমাদের বইয়ের মধ্যে যেটা করেছে সেটা হচ্ছে আগে মানব দেহের মধ্যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রটাকে ব্যাখ্যা করে ফেলেছে। সো তোমরা আগে এটা বুঝলে তোমাদের কাছে আরো ব্যাপারটা আরো ইজি মনে হবে। দেখো তাহলে এই গ্রুপ লুমেনের মধ্যে এই গ্যামেটোগনির মাধ্যমে যেটা হবে গ্যামেট সৃষ্টি করবে। আর গ্যামেট মানে হচ্ছে আমরা জানি গ্যামেট মানে হচ্ছে তার জনন কোষ সৃষ্টি করবে। আমরা জানি গ্যামিট হচ্ছে কয়টা বলো, একটা হচ্ছে ডিম্বাণু, একটা হচ্ছে শুক্রাণু। তো সে তার ডিম্বাণু এবং শুক্রাণু প্রথমে তৈরি করবে এবং তৈরি করার পর পরবর্তীতে এই দুটো মিলিত হয়ে জাইগোট তৈরি করবে। এখন দেখো কিভাবে জিনিসটা ঘটে। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে এইখানে একটা কথা মাথায় রাখবা, এর যে ডিম্বাণুটা থাকবে এটা আকারে হচ্ছে তোমার কেমন হবে, এইটার ক্ষেত্রে শুক্রাণুর ক্ষেত্রে মাথায় রাখবে এইটা আকারে ছোট হবে, এটা হচ্ছে আকারে বড় হবে, বাট এটার নিউক্লিয়াসটা হবে হচ্ছে ছোট। আর এইটার আকার হচ্ছে ছোট হবে কিন্তু এটার নিউক্লিয়াসটা হবে হচ্ছে অনেক বড়, অনেক হচ্ছে বড় হবে। এখন দেখো যেহেতু এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে তোমার ডিম্বাণু অংশটুকু যেটা নিউক্লিয়াসটা অনেক বড়। তো দেখো নিউক্লিয়াসের যেহেতু যেটা অনেক বড়, এটাকে আমি এই পাশে লিখলাম, এটা হচ্ছে তোমার ডিম্বাণুর অংশ, এটা হচ্ছে তোমার ডিম্বাণু, এটা হচ্ছে তোমার ডিম্বাণু এবং একই সাথে শুক্রাণু এই অংশটুকু দেখো এটা হচ্ছে এই জায়গায় তোমার হচ্ছে শুক্রাণুটা। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াসটা ছোট হবে আকারটা কিন্তু বড়, আর নিউক্লিয়াসটা বড় হবে আকারটা ছোট। একটা কথা বলে রাখি, এখানে ডিম্বাণুটাকে আমরা বলি হচ্ছে তোমার, এই ডিম্বাণুটাকে আমরা বলি হচ্ছে তোমার কি বলি, ম্যাক্রো, এটাকে আমরা ম্যাক্রো বলি, ম্যাক্রোগ্যামেটোসাইট, ম্যাক্রোগ্যামেটোসাইট, এটা হচ্ছে তোমার ম্যাক্রোগ্যামেটোসাইট। এবং এইটা হচ্ছে তোমার শুক্রাণুটা, এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট, এটা হচ্ছে তোমার মাইক্রোগ্যামেটোসাইট। আমি একটু পরে লেখাগুলো মুছে ফেলবো, সো এগুলো হচ্ছে লিখে নাও একটা পাশে। এটা হচ্ছে তোমার মাইক্রোগ্যামেটোসাইট, মাইক্রোগ্যামেটোসাইট। এখন দেখো এরা কি করবে, এই গ্রুপ লুমেনের ভিতরে এই যে একটা শুক্রাণুর অংশ, এইটার মধ্যে যেটা নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসটা পরবর্তীতে তুমি কি দেখতে পাবে, এই নিউক্লিয়াসটা হচ্ছে তোমার বিভাজন ঘটবে। নিউক্লিয়াসটা বিভাজন হওয়ার পর যেটা ঘটবে সেটা হচ্ছে এইখানে নিউক্লিয়াস গুলো এরকম হচ্ছে বিভাজিত হয়ে যাবে। ঠিক আছে, বিভাজিত হওয়ার পর যেটা ঘটবে সেটা হচ্ছে এই নিউক্লিয়াসে যখন বিভাজিত হয়ে গেল তার চারপাশটা কিছুক্ষণ পরে দেখা যাবে যে অনেকটা আঙুলের শেপের মতো আকার ধারণ করবে। এরকম করে অনেকটা আঙুলের শেপের মতো হচ্ছে তোমার এটা আকার ধারণ করবে। আচ্ছা, যখনই এটা আঙুলের শেপের মতো আকার ধারণ করছে, এটা আকারটা ধারণ করছে কারণ এটার চারপাশটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম, মানে চারপাশে যখনই তুমি এই স্টেটটা জানবা যে নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে তখনই চারপাশটা সাইটোপ্লাজম অবস্থান করতে থাকবে ছড়িয়ে ছিটিয়ে। তো এই কারণে এটার আকৃতিটা কিছুটা আঙুলের মতো এরকম শেপ হয়ে যায় এবং এটা কিছুটা ফুলের মতো হয় বলে এটাকে আমরা এই আকৃতিটাকে আমরা বলি হচ্ছে রোজেট। মানে এই নামকরণটা তোমার হচ্ছে গোলাপ ফুলের নাম থেকে
এভাবে বলা হচ্ছে এটা হচ্ছে রোজেট। আচ্ছা, এখন দেখো এই যে নিউক্লিয়াস গুলো বিভাজিত হলো, এরা হচ্ছে কি করবে, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে চলে যাবে এবং পরবর্তীতে এরা যেটা করবে একটা কিছু আলাদা আলাদা শুক্রাণুতে পরিণত হয়ে যাবে। এই যে শুক্রাণু দেখতে পাচ্ছ, এগুলো আলাদা হয়ে যাবে, এরকম বিভক্ত হয়ে যাবে। এগুলো বিভক্ত হওয়ার ফলে এগুলো হচ্ছে শুক্রাণুগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখন আসো এই যে ডিম্বাণুটা রয়েছে, আমরা যে ডিম্বাণুটা দেখতে পাচ্ছি, এই ডিম্বাণুটাও কি হবে, এটার ক্ষেত্রেও যেটা ঘটবে সেটা হচ্ছে এই ডিম্বাণুটা তোমার, এই তো তোমার ডিম্বাণুটা, এই ডিম্বাণুটা পরবর্তীতে এটার ক্ষেত্রে কি ঘটবে, এইটার ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে এইটা কিছুটা কোণাকৃতি আকার গঠন করবে। এটা কিছুটা কোণাকৃতি আকার গঠন করে ফেলে এবং যখনই এটা কিছুটা কোণাকৃতির মতো আকার গঠন করে ফেলছে, তখন দেখা যায় যে এখান থেকে একটা শুক্রাণু এই ডিম্বাণুর মধ্যে এসে প্রবেশ করে এবং তখন আমরা জিনিসটা কিরকম দেখতে পাই, আমরা তখন জিনিসটা এরকম দেখতে পাই। এটা হচ্ছে তোমার ডিম্বাণুর অংশটুকু। আচ্ছা, আমি এখানটাতে দেখাই, তোমরা এটাকে দুটো স্টেপে আঁকবে। এটা কোণাকৃতি হয়ে যাবে, তারপর যেটা হবে এখান থেকে পরবর্তী স্টেপে এটা আঁকার পর এখান থেকে একটা শুক্রাণু এখানে এসে মিলিত হয়ে যাবে, এখান থেকে একটা শুক্রাণু এখানে এসে মিলিত হবে এবং যেটা করবে সেটা হচ্ছে এখানে যেহেতু শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যাচ্ছে, তাই এখান থেকে একটা জাইগোট তৈরি হবে। এখান থেকে একটা জাইগোট তৈরি হলো। তাহলে জাইগোটটা যখন তৈরি হয়ে গেল, তখন যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটুকুতে জাইগোট থেকে পরবর্তীতে আরেকটা শেপ তৈরি হবে, লম্বা আকৃতির কিছুটা লম্বা আকৃতির শেপ গঠন করে। ঠিক আছে, লম্বা আকৃতির শেপ গঠন করে ফেলে এই অংশটুকু। তোমাদের কোনো কোথাও কোনো প্রবলেম হলে আমাকে একটু কমেন্টে জানাবে। ওকে ওকে, এখন দেখো এই যে লম্বাকৃতির অংশটুকু, এটাকে আমরা বলি কি বলো, এটাকে আমরা বলি হচ্ছে ইউকিনেট। ওকিনেট, এটাকে বলি হচ্ছে ওকিনেট। তাহলে দেখো এটা যতক্ষণ পর্যন্ত তোমার মশার পরিপাক অংশের মধ্যে অর্থাৎ মশার গ্রুপের মধ্যে থাকছে, ততক্ষণ পর্যন্ত এই পুরো স্থানটাকে আমরা বলি হচ্ছে তোমার গ্যামেটোগনি। যতক্ষণ পর্যন্ত এই পুরো টার্মটা তোমার পরিপাকের মধ্যে থাকছে, তার পরিপাক গ্রন্থির মধ্যে থাকছে, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে গ্যামেটোগনি। কারণ এইখানে তোমার গ্যামেট গুলো মিলিত হয়ে জাইগোট তৈরি করে ফেলেছে এবং পরবর্তীতে একটা লম্বা আকৃতির গঠন তৈরি করে, যেটাকে আমরা বলি হচ্ছে ওকিনেট। এটাকে আমরা বলি ওকিনেট। এখন দেখো এই ওকিনেটটা যখন তোমার বাইরে চলে আসবে, তখন হচ্ছে যেহেতু এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা পরিপাক গ্রন্থি, যার বাইরে হচ্ছে কি থাকবে বলো, যে যার বাইরে হচ্ছে পরিপাক প্রাচীর থাকবে। এই যে এই অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তার কি বলো, প্রাচীর। এগুলো হচ্ছে তার প্রাচীর। এই প্রাচীরগুলোতে তখন কি হয়ে যাবে বলো, এই প্রাচীরগুলোতে আমরা ফার্স্ট অফ অল এই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করছি, বাট লাস্টের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে দিব যে এই ম্যালেরিয়া সর্বপ্রথম কে রেখেছিল, এটার নামকরণ কে করেছে, এই অংশগুলো কিন্তু এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলো আমি একটু লাস্টের দিকে আলোচনা করব। তো দেখো যখন এই ওকিনেটটা বাইরে চলে আসবে, তখন আসলে আমরা একটা পরিপাককে মানে পরিপাক গ্রন্থিকে আমরা যেভাবে দেখি, বাইরে থেকে যখন আমরা দেখি জিনিসটা হয় হচ্ছে এরকম টাইপের, তোমার জিনিসটা হয় হচ্ছে এরকম এরকম দেখতে, এবং এখানে আমরা সিস্টের মতো কিছু অংশ দেখতে পাই, এরকম গোলাকৃতির কিছু অংশ দেখতে পাই, এগুলোকে বলা হয় হচ্ছে তোমার সিস্ট। যখন আমরা বাইরে থেকে এটাকে দেখি তখন আসলে জিনিসটা এরকম দেখায় এবং এগুলোকে আমরা বলি হচ্ছে তোমার সিস্ট। অর্থাৎ যখন এটা বাইরে চলে আসবে প্রাচীরের বাইরে, তখন এটাকে আমরা বলি হচ্ছে তখন এটাকে ওকিনেট আর বলি না, এটাকে বলি হচ্ছে ওসিস্ট। তাহলে এইখানে আমরা দেখতে পাবো যে এইটা বাইরে চলে আসে, তোমার এটা হচ্ছে যখন বাইরে চলে আসে তখন এইটার বাইরেও একটা প্রাচীর সৃষ্টি হয় এবং এটাকে তখন আমরা বলি হচ্ছে তোমার ওসিস্ট। কি বলি বলো, ওসিস্ট বলি। এখন দেখো এই যে ওসিস্টটা, এইটার মধ্যে তোমার কি রয়েছে, এইটার মধ্যে তোমার নিউক্লিয়াস রয়েছে।
এখন এই যে নিউক্লিয়াসটা রয়েছে এটা কি হবে বলো, পরবর্তীতে এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যাবে। তাহলে যদি এখানে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যায়, এখানে যদি নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যায় তখন আমরা কি দেখতে পাবো বলো, তখন আমরা দেখতে পাবো এই যে এরকম চারপাশটা হচ্ছে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যাচ্ছে। নিউক্লিয়াস বিভাজিত হওয়া মানে কিন্তু আমরা জানি সেখানে সাইটোপ্লাজমের উৎপত্তি লাভ হয়, এবং সাইটোপ্লাজম যদি সেখানে উৎপন্ন হয় তাহলে আমরা যে আকারটা দেখতে পাবো এখানে সেটা হচ্ছে এরকম একটা শেপ আমরা সেখান থেকে দেখতে পাবো, এবং আমরা দেখতে পাবো যে এটা সাইটোপ্লাজম আকার ধারণ করার কারণে এগুলো এই নিউক্লিয়াসটা অনেকটা বড় হয়ে যাবে। তখন আসলে জিনিসটা এরকম দেখাবে এবং নিউক্লিয়াস গুলো সাইটোপ্লাজম সহ অনেক বড় বড় হয়ে যাবে। আচ্ছা, এখন আসো যখন এই নিউক্লিয়াস গুলো অনেক বেশি বড় বড় হয়ে গেল, তারপর স্টেপে যেটা হবে সেটা হচ্ছে তোমার এই জায়গাটুকুতে এই যে নিউক্লিয়াস গুলো তুমি দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াস গুলো কিছুটা লম্বাকৃতির আকার ধারণ করবে। কি আকার ধারণ করবে? কিছুটা লম্বাকৃতির, এরকম লম্বাকৃতির আকার হচ্ছে ধারণ করবে এই নিউক্লিয়াস গুলো, কিছুটা এরকম লম্বা লম্বা হয়ে যাবে সবগুলো। আচ্ছা ওকে, তাহলে এগুলো হচ্ছে তোমার লম্বা লম্বা হয়ে গেল, এবং তখন আমরা এগুলোকে বলি হচ্ছে তোমার, এগুলোকে আমরা বলি হচ্ছে স্পোরোজয়েট। যখন এই নিউক্লিয়াস গুলো এরকম লম্বাকৃতির হয়ে যাবে তখন আমরা এগুলোকে নামকরণ দিই হচ্ছে স্পোরোজয়েট। কি নাম দিই বলো? স্পোরোজয়েট বলে থাকি। এখন দেখো এই যে স্পোরোজয়েট গুলো একটা সময় এই জাইগোটটার প্রাচীরটা ভেঙে বাইরে চলে আসবে, জাইগোটটার প্রাচীর ভেঙে বাইরে চলে আসে এই স্পোরোজয়েট গুলো। যখন এই প্রাচীর ভেঙে এগুলো বাইরে চলে আসবে তখন আমরা দেখতে পাবো যে এগুলো এরকম আকৃতি কিছু স্পোরোজয়েট এরকম বাইরে চলে আসবে, এরকম স্পোরোজয়েট গুলো বাইরে চলে আসে। যখন এই স্পোরোজয়েট গুলো বাইরে চলে আসে তখন যেটা ঘটে সেটা হচ্ছে, এটা তো তোমার পরিপাক, এই পরিপাক গ্রন্থির থেকে পরবর্তীতে দেখা যাবে যে এইটা তোমার কোথায় চলে যাবে, এইটা হচ্ছে তার যে শোষণ করে যে লালাযুক্ত অংশটুকু সেখানে চলে যাবে। তো আমি এই অংশটুকু মুছে দিয়ে সেই অংশটুকু হচ্ছে তোমাদেরকে দেখাই। তার যে মুখের অংশটুকু থাকে সেই মুখের অংশটুকু, একটা কথা আমি আবার বলে দিচ্ছি যে যখন এটা বাইরে চলে আসে তখন থেকে কিন্তু আর এটা গ্যামিটোগনি অবস্থায় থাকে না, এটা তখন কি হয়ে যায় বলো, গ্যামিটোগনি থেকে তখন এটা হয়ে যায় স্পোরোগনি। এটাকে আমরা তখন বলি হচ্ছে স্পোরোগনি। এই স্টেপ থেকে স্পোরোগনি শুরু হয়ে যায়। আর স্পোরোগনি মানে হচ্ছে মনে রাখবা, স্পোরোগনি মানে হচ্ছে মনে রাখবা এখানে তোমার স্পোরোজয়েট উৎপন্ন হবে, এখানে তোমার স্পোরোজয়েট উৎপন্ন হবে। এটা সব সময় মাথায় রাখবে যে স্পোরোগনি মানে সেখানে স্পোরোজয়েট উৎপন্ন হচ্ছে। এখন দেখো এই স্পোরোজয়েট গুলো কি করবে তখন, এই স্পোরোজয়েট গুলো তখন এই মশকীয়র মাথার মধ্যে হচ্ছে চলে আসবে, মাথার এই অংশটুকুর মধ্যে এই স্পোরোজয়েট গুলো হচ্ছে চলে আসে। এটা অনেক বেশি লম্বা করে ফেলেছি। তাহলে এই যে অংশটুকু যেটা দিয়ে হচ্ছে সে আমাদের রক্ত শোষণ করতে হচ্ছে চায়, এই অংশের মধ্যে হচ্ছে এই তার এই মানে একেবারে মুখের যে অংশটুকু এই জায়গাটাতে হচ্ছে তোমার স্পোরোজয়েট গুলো চলে আসে। এগুলো তখন এই স্পোরোজয়েট গুলো এখানে জমা অবস্থায় থাকে। এই স্পোরোজয়েট গুলো পরবর্তীতে যেটা হয়, স্পোরোজয়েট গুলো যখন এই মশাটা যখন একটা মানুষকে সে মানুষের দেহের মধ্যে সে রক্ত শোষণ করতে যাবে তখন যেটা হবে, এই স্পোরোজয়েট গুলো তখন মানুষের দেহের মধ্যে প্রবেশ করে যায়। এখন মানুষের দেহের মধ্যে যখন প্রবেশ করবে তখন কি হবে, তাহলে আমরা দেখতে পেলাম এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে তোমার গ্যামিটোগনি, একটা হচ্ছে তোমার স্পোরোগনি। এই দুটো জিনিস মাথায় রাখবা। গ্যামিটোগনির মধ্যে যেটা হবে সেটা সম্পূর্ণটা তোমার পরিপাক গ্রন্থির মধ্যে, অর্থাৎ তার ক্রুপ লুমেনের মধ্যে ঘটবে, অর্থাৎ তার ক্রুপ লুমেনের মধ্যে সম্পূর্ণ ঘটনাটা ঘটে। আর এখানে বাইরে প্রাচীরের বাইরে সেখান থেকে উৎপন্ন হচ্ছে স্পোরোজয়েট, যেটা পরবর্তীতে মানুষের দেহের মধ্যে প্রবেশ করে এবং সেখান থেকে তার যকৃৎ, তার হচ্ছে
রক্তনালীর মধ্যে যে লোহিত রক্ত কণিকাগুলো থাকে সেগুলোকে ধ্বংস করতে শুরু করে। তো দেখা যাক এখন মানুষের দেহের মধ্যে স্পোরোজয়েড গুলো ঢুকে বা প্রবেশ করে কি করে। তোমরা এতটুকু নিশ্চয়ই বুঝে গেছো। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ শাকিল। আমার সাথে পূজা দেবনাথ রয়েছে, সে বলছে আরেকবার বলতে। আচ্ছা শোনো, আমি আরেকবার বলি, তুমি নিশ্চয়ই মাত্র জয়েন করেছো। দেখো এখানে যেটা ঘটবে, সর্বপ্রথম গ্যামিটোগনি একটা স্টেপ, একটা হচ্ছে স্পোরোগনি। এই গ্যামিটোগনির মধ্যে যেটা হয়, এখান থেকে গ্যামিট সৃষ্টি হয়, অর্থাৎ তার জনন কোষ সৃষ্টি হয়, শুক্রাণু আর ডিম্বাণু সৃষ্টি হওয়ার পর এটা হচ্ছে তোমার ডিম্বাণু, যেটার কিনা নিউক্লিয়াসটা অনেক বড় হবে এবং আকারটা অনেক ছোট হবে। আর শুক্রাণুর ক্ষেত্রে আকারটা অনেক বড় হবে, নিউক্লিয়াসটা অনেক ছোট হবে। এটাকে বলা হয় তোমার মাইক্রো, এটাকে বলা হয় ম্যাক্রো গ্যামিটোসাইট। এই মাইক্রো গ্যামিটোসাইট দুটাই কি করবে, এটার ক্ষেত্রে এটা নিউক্লিয়াস বিভাজন করবে, তারপর কিছুক্ষণ পর রোজেট আকৃতি অর্থাৎ কিছুটা আঙুলের মতো শেপ গঠন করে ফেলবে। এবং এই নিউক্লিয়াস গুলো কি করবে, এই রোজেটের আঙুলের মতো শেপের ফাঁকা জায়গাগুলোতে অবস্থান করবে। কিছুক্ষণ পর দেখা যাবে এগুলো আলাদা আলাদা শুক্রাণুতে বিভক্ত হয়ে যায়। সেম ওয়েতে এখানে যেটা হয়, এই ডিম্বাণুটা তোমার একটা কোণাকৃতি শেপ গঠন করে ফেলে। তারপর যেটা হয়, পরবর্তী স্টেপে এখান থেকে একটা একটা করে শুক্রাণু কি করে, ডিম্বাণুর মধ্যে এসে যুক্ত হয়। সবগুলো যুক্ত হয় না, একটা এসে যুক্ত হয়। তারপর এখান থেকে একটা জাইগোট তৈরি করে, এটা হচ্ছে তোমার জাইগোট। জাইগোট তৈরি করার পর যেটা করবে, এই জাইগোট তৈরি করার পর জাইগোটটা একটা লম্বাকৃতি গঠন সৃষ্টি করে, যেটাকে আমরা বলি হচ্ছে উওকিনেট। এই উওকিনেটটা তারপর এই প্রাচীরের বাইরে চলে যাবে। প্রাচীরের বাইরে যাওয়ার পর শুরু হয়ে যায় তোমার এই স্পোরোগনি শুরু হলে যেটা হবে, এখানে স্পোরোগনি শুরু হওয়ার পর আমরা বলেছিলাম যে আসলে পরিপাক যে অংশটুকু, তার গায়ের মধ্যে এরকম সিস্টের মতো অংশ থাকে, যার কারণে এই উওকিনেটের নামটা উওসিস্ট হয়ে যায়। তারপর হচ্ছে এখানে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যায়, তারপর সেখানে সাইটোপ্লাজমের কারণে এগুলো অনেক বড় হয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে অনেকগুলো লম্বাকৃতি স্পোরোজয়েড উৎপন্ন হয়, যেগুলো এই মশকীয়র মুখের মধ্যে চলে আসে। যেই মুখ থেকে পরবর্তীতে যখন সে মানুষকে কামড় দিতে যায়, তখন মানুষের দেহের মধ্যে এই স্পোরোজয়েড গুলো চলে যায়। এখন আমরা মানুষের দেহের মধ্যে কি ঘটে সেটা একটু আলোচনা করব। মানুষের দেহের মধ্যে কি ঘটবে সেটা একটু এখন আলোচনা করি। আসো, মানুষের দেহের মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমার এখন আসো মানুষের দেহের ক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যা করি। মানুষের দেহের ক্ষেত্রে যেটা হবে, দেখো এটা হচ্ছে তোমার যকৃৎ এবং স্পোরোজয়েডটা যকৃৎ এবং তোমার রক্তনালীতে যে লোহিত রক্ত কণিকাগুলো থাকে সেগুলোকে কি করবে, সেগুলোকে তোমার আক্রমণ করবে। তাহলে এখানে তুমি কি করবে, একটা যকৃতের অংশ হচ্ছে, তুমি সাপোজ এঁকে নাও এখানটাতে, সাপোজ আমি এমনি একটা হচ্ছে অংশ এখানে এঁকে নিচ্ছি বোঝানোর স্বার্থে, এমনি হচ্ছে এটাকে এঁকে নিলাম। তাহলে দেখো এটা মনে করো যকৃতের একটা অংশ আমি এখানে আঁকলাম। এখন দেখো এখানে রক্তনালী দিয়ে হচ্ছে, এটা হচ্ছে তোমার রক্তনালী, মানুষের রক্তনালী। এটা এই মানুষের রক্তনালীর মধ্যে দেখো এইখানে হচ্ছে এটা সংযুক্ত অবস্থায় আছে। এখন দেখো মনে করো এখানে হচ্ছে তোমার, মনে করো এখানে তোমার একটা হচ্ছে মশা হচ্ছে তোমার কামড় দিবে। এখানে হচ্ছে তোমার মনে করো একটা মশা হচ্ছে তোমার এখানে কি করবে বলো, কামড় দিবে। এটা তোমার মনে করো একটা মশা। ওকে, এই মশাটা মনে করো আমাদের রক্তনালীতে এসে সে হচ্ছে কামড় দিল, এবং ওর এখানে যে স্পোরোজয়েড গুলো ছিল সেই স্পোরোজয়েডটা ও এই দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। এখানে কি করে দিবে, সে স্পোরোজয়েডটা ঢুকিয়ে দিবে। আর এই রক্তনালীর মধ্যে মাথায় রাখবে কি থাকে বলো, লোহিত রক্তকণিকা থাকে, তার মধ্যে থাকে হচ্ছে তোমার হিমোগ্লোবিন। আচ্ছা, এখন দেখো এই যে স্পোরোজয়েডটা, এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে তোমার স্পোরোজয়েড। লিখে নাও, এটা হচ্ছে স্পোরোজয়েড, যেটা কিনা মশকীয়র এখানে মুখের মধ্যে আছে।
তাহলে দেখো আমাদের বইয়ের মধ্যে কিন্তু সিকোয়েন্সটা একটু উল্টা করে দেওয়া, যার কারণে তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়। তো এখন থেকে যে তোমরা যেটা করবা, আগে মশকীয় দেহের মধ্যে কিভাবে ম্যালেরিয়া পরজীবীটা আক্রমণ করছে সেটা জানবে, তারপর হচ্ছে সে মানুষকে আক্রমণ করবে, কারণ সে প্রথমে মুখ্য হিসেবে পছন্দ করে মশার দেহকে। তাহলে দেখো এই স্পোরোজয়েডটা তখন কি করবে, রক্ত নালী দিয়ে যকৃতের মধ্যে চলে আসবে। যকৃতের মধ্যে আসার পর সে যেটা করবে সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমাদের যকৃতের, আচ্ছা আরেকটা বিষয় বলি, যকৃতের আরেকটা নাম তোমরা নিশ্চয়ই জানো, হ্যাপাটিক। এই যে হ্যাপাটিক, এই হ্যাপাটিকের মধ্যে অর্থাৎ যকৃতের মধ্যে যেই প্রক্রিয়ায় সে হচ্ছে আক্রমণ শুরু করে সেটাকে বলা হচ্ছে হ্যাপাটিক সাইজোগনি। হ্যাপাটিক সাইজোগনি। সাইজোগনি কেন বলা হয় একটু পরে তোমরা বুঝতে পারবে সাইজোগনি কেন বলা হয়। এই হ্যাপাটিক সাইজোগনিতে যেটা ঘটবে, মনে করো এটা হচ্ছে আমাদের একটা যকৃৎ কোষ। এই যকৃৎ কোষের মধ্যে তোমার কি থাকবে বলো, যকৃৎ কোষের মধ্যে তোমার একটা নিউক্লিয়াস থাকবে, নিজস্ব একটা নিউক্লিয়াস থাকবে, এবং এই নিউক্লিয়াস থাকাকালীন তখন এই স্পোরোজয়েডটা যকৃৎ কোষের মধ্যে এসে প্রবেশ করবে। এটা হচ্ছে তোমার স্পোরোজয়েডটা। এখন দেখো এই স্পোরোজয়েডটা প্রবেশ করার পরবর্তী স্টেপে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমার এই স্পোরোজয়েডটার যখন ভেতরে ঢুকে যায় তখন এর আকৃতিটা কিছুটা গোলাকার হয়ে যায়। তখন এর আকৃতিটা কেমনটা হয় বলো, কিছুটা গোলাকৃতির হয়ে যায়, এবং যখনই সে এরকম গোলাকৃতির আকার ধারণ করে তখনই দেখা যায় এই যে যকৃৎ কোষে যে নিউক্লিয়াসটা রয়েছে সেটা কিন্তু একদম কোণায় চলে আসে, একদম কর্নারের দিকে সে চেপে যায়, মানে ও একটা জায়গা দখল করে নেয় এক কথায়। তখন আসলে এই যে নিউক্লিয়াসটা থাকে যকৃৎ কোষে সেটা একটা পাশে পড়ে থাকে। তারপর দেখো পরবর্তীতে যেটা হবে, এই যে স্পোরোজয়েডটা দেখতে পাচ্ছ, এটার ক্ষেত্রে এই স্পোরোজয়েডটা পরবর্তীতে কি করবে বলো, এই স্পোরোজয়েডের ক্ষেত্রে পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে এই এখানে নিউক্লিয়াসটা বিভাজিত হওয়া শুরু করবে। স্পোরোজয়েডের মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা রয়েছে, কারণ আমরা দেখেছিলাম জাইগোটটা যখন তৈরি হচ্ছে তখন ওই জাইগোটের মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা থাকে, ওই নিউক্লিয়াসটা বিভাজিত হওয়ার পরে সাইটোপ্লাজম চারপাশে থাকে এবং পরবর্তীতে আকারটা বড় হয়ে যায়। এই যে আকারটা বড় হয়ে যাচ্ছে, এই আকার বড় হওয়ার পর যেটা ঘটবে লম্বাকৃতির স্পোরোজয়েড গঠন করে, তার ভেতর কিন্তু একটা নিউক্লিয়াস রয়েছে। এখন যেটা ঘটবে, এখন এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যাবে এবং অনেকগুলো আপত্য নিউক্লিয়াস তৈরি করে ফেলবে। তারপর যেটা ঘটবে, এখানে এটা আস্তে আস্তে আরো এদিকে চেপে যাবে, নিউক্লিয়াসটা আরো এদিকে হচ্ছে চেপে যাবে। এখন দেখো নিউক্লিয়াস আর দিকে চেপে গেল। আমি বলেছি যে যখন আসলে নিউক্লিয়াসটা বিভাজিত হওয়া শুরু করবে তখন চারপাশটা সাইটোপ্লাজম হচ্ছে ছড়িয়ে যাবে। আর সাইটোপ্লাজম ছড়িয়ে গেলে কি হয় তোমরা একটু আগে দেখেছো, কিন্তু সেই অনুসারে সাইটোপ্লাজম যখন ছড়িয়ে যাবে তখন যেটা ঘটবে, তখন এই নিউক্লিয়াসগুলোর আকারটা আরো বড় হয়ে যাবে। কেন বলতো, কারণ এই নিউক্লিয়াসের চারপাশে তখন প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম যুক্ত হয়ে পরিণত কিছু কোষের মতো অংশ গঠন করে ফেলে। তখন আমরা আসলে জিনিসটা দেখি হচ্ছে এরকম, তখন এগুলো অনেক বড় বড় হয়ে যায়, এগুলো অনেক বেশি বড় বড় হয়ে যাবে, তখন এগুলো অনেক বেশি বড় বড় হয়ে যাবে। এখন দেখো আমি অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, তোমাদের কোনো কমেন্ট আমি পড়ছি না। আচ্ছা মোহাম্মদ শাকির বলছে, আচ্ছা তুমি এই ব্যাপারে আমাকে হচ্ছে ক্লাসের মধ্যে না বলে ক্লাসে মনোযোগ দাও, তুমি এই ব্যাপারে আমাকে হচ্ছে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে নিও। আচ্ছা তাহলে তোমাদের কোনো আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। শুক্রাণু ধাপগুলো আরেকবার রিপিট করতে বলছে, আমি তো মুছে ফেলেছি ভাইয়া জিনিসটা। সো তুমি হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে ক্লাসটা হচ্ছে যখন শেষ হয়ে যাবে তখন তুমি জিনিসটা আরেকবার হচ্ছে দেখে নিবে। ওকে, তোমাদের এখানে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে সেটা অবশ্যই হচ্ছে একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? কমেন্টের মধ্যে হচ্ছে জানানোর চেষ্টা করবে, তাহলে আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন দেখো এই অংশটুকুর পরে যেটা ঘটবে, এখান থেকে এই অনেকগুলো নিউক্লিয়াস যখন এরকম বিভাজিত হয়ে যায় তখন এটাকে আমরা বলি হচ্ছে সাইজন্ট। এটাকে আমরা বলি হচ্ছে সাইজন্ট দশা। কি দশা বলি বলো?
সাইজন্ট দশা বলি। যখন এর চারপাশে নিউক্লিয়াস প্রবেশ করে তখন এটাকে আমরা বলি কি জানো? এটাকে আমরা বলি হচ্ছে ক্রিপ্টো, এটাকে আমরা বলি হচ্ছে ক্রিপ্টো ক্রিপ্টো অংশ বলি এটাকে আমরা, ঠিক আছে? এটাকে আমরা কি অংশ বলি বলো? এটাকে আমরা বলি হচ্ছে ক্রিপ্টো অংশ বলে থাকি। ওকে, সো এই ক্রিপ্টো অংশের মধ্যে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ক্রিপ্টো মেরোজয়েড, ক্রিপ্টো মেরোজয়েড বলা হয়, এটাকে বলা হয় ক্রিপ্টো মেরোজয়েড। এই যে ক্রিপ্টো মেরোজয়েড দশায় কি হচ্ছে বলো? সাইটোপ্লাজমগুলো এরকম চারপাশে ছড়িয়ে যাচ্ছে। পরবর্তী স্টেপে যেটা ঘটবে সেটা হচ্ছে, এখান থেকে পরবর্তী স্টেপে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমার এই ক্রিপ্টো মেরোজয়েডটার এই যে নিউক্লিয়াসের অংশগুলো পরবর্তীতে দেখা যায় এগুলো আবার এখানে এসে অনেক বড় বড় লম্বা লম্বা অংশে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হয়ে যাবে বলো? লম্বা লম্বা অংশে পরিণত হয়ে যাবে, এবং তখন আমরা এগুলোকে কি বলবো বলো? মেরোজয়েড বলবো। এবং এই যে মেরোজয়েড গুলো দেখতে পাচ্ছ, এই মেরোজয়েড গুলো পরবর্তীতে বাইরে বেরিয়ে চলে আসবে। কিসের প্রাচীর ভেদ করে আসবে বলো? এই যকৃৎ কোষের প্রাচীর ভেদ করে চলে আসে। যকৃৎ কোষের প্রাচীরটা যখন ভেদ করে চলে আসে মেরোজয়েড গুলো, তখন জিনিসটা দেখা হচ্ছে ঠিক এরকম। এগুলো হচ্ছে তোমার বলো কি? মেরোজয়েড। আচ্ছা, এখন এই মেরোজয়েড গুলো পরবর্তীতে কি করবে? পরবর্তীতে একটা নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে। একটা নতুন যকৃৎ কোষকে আক্রমণ করলে এই স্টেপ গুলো ফলো করতে করতে মনে করো একটা সময় এই স্টেপে চলে আসবে, সাইজন স্টেপে চলে আসবে। তাহলে দেখো, যখন সাইজন স্টেপে চলে আসলো তখন এখানে যেটা ঘটবে, সাইজন স্টেপে চলে আসার পর এখানে আরেকটা ঘটনা ঘটে। সাইজন স্টেপে চলে আসার পর এই মেরোজয়েড গুলো যখন একটা নতুন কি করবে, এটা হচ্ছে নতুন করে এখানে প্রবেশ করবে। একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথমবার যখন সে একটা যকৃৎ কোষকে আক্রমণ করে, এই স্পোরোজয়েডটা যখন প্রথম একটা নতুন করে যকৃৎ কোষকে আক্রমণ করে তখন এটাকে আমরা বলি হচ্ছে প্রি কি বলি বলতো? এরিথ্রোসাইটিক প্রি এরিথ্রোসাইটিক এটাকে হচ্ছে কি বলা হয়? সাইজোগনি। এখন দেখো, এটাকে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কেন বলে? তোমরা নিশ্চয়ই ছোটবেলায় শিখেছো না, এই এরিথ্রো মানে কি বলতো? লোহিত রক্তকণিকা না? অর্থাৎ আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই পরজীবীটা, ম্যালেরিয়া পরজীবীটা যখন মশকীয় দেহ থেকে মানব দেহে প্রবেশ করবে তখন সে দুটো জিনিসকে ডিজিজ করবে। একটা হচ্ছে তোমার এই যকৃৎটাকে, আরেকটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকাকে। লোহিত রক্তকণিকা এবং যকৃৎকে সে আক্রমণ করবে। তাহলে দেখো, সে লোহিত রক্তকণিকায় প্রবেশ করার পূর্বে সে হচ্ছে কি করবে? আগে এই যকৃৎ কোষের মধ্যে প্রবেশ করে, যার কারণে পূর্বে মানে আগে, অর্থাৎ আগে মানে হচ্ছে প্রি, সেজন্য এটাকে বলা হয় হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর সাইজোগনি কেন বলা হয় বলো? সাইজোগনি বলা হয় কারণ এখানে একটা সাইজন অপশন থাকে, এখানে একটা সাইজন স্টেপ থাকে, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে সাইজোগনি। তাহলে এখন দেখো, এটা পুরোটা ছিল প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি থেকে যে মেরোজয়েড গুলো উৎপন্ন হলো, এখান থেকে যে মেরোজয়েড গুলো উৎপন্ন হলো সেগুলো আবার কি করবে? একটা নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে। যখন একটা নতুন যকৃৎ কোষকে আক্রমণ করলো তখন এইখানে এসে, এই স্টেপে এসে পরবর্তীবার যখন সে আক্রমণ করবে তখন কিন্তু এটাকে আর আমরা ক্রিপ্টো অংশ বলবো না, এটা শুরুতে আমরা কি যুক্ত করবো বলো? মেগা যুক্ত করব। ঠিক আছে, এটা শুরুতে আমরা যুক্ত করব হচ্ছে মেগা ক্রিপ্টো মেরোজয়েড। মেগা আগেরটুকু একই থাকবে, শুধু মেগা যুক্ত হবে, মেগা ক্রিপ্টো মেরোজয়েড। আচ্ছা, এখন দেখো, এই মেগা ক্রিপ্টো মেরোজয়েডের পরপর কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাবো এখানে আবার এরকম করে মেরোজয়েড গুলো উৎপন্ন হচ্ছে। এখন দেখো, যখন এই মেরোজয়েড গুলো পুনরায় আবার তৈরি হলো
তখন কি ঘটবে? যখন পুনরায় মেরোজয়েড গুলো আবার তৈরি হলো তখন যেটা হবে, তখন হচ্ছে তোমার এই মেরোজয়েড গুলো দুই ধরনের মেরোজয়েড উৎপন্ন হবে। দুই ধরনের মেরোজয়েডের মধ্যে তোমার, একটু দাঁড়াও, এই অংশটুকু তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো। তোমরা কিন্তু চিত্র অনেকগুলো আঁকবে, আমি কিন্তু এখানে মুছে মুছে আঁকছি। তোমরা অনেকগুলো চিত্র এঁকে এঁকে এখানে তারপর হচ্ছে নির্দেশনা দিবে। আর যখন তোমরা পরীক্ষার হলে লিখবে তখন তোমরা তোমাদের বইয়ে চিত্রটাই আঁকবে। আমি এটা তোমাদের বোঝানোর জন্য এভাবে বলছি। আর তোমরা যখন খাতার মধ্যে নোটটা করবে তখন এভাবেই হচ্ছে নোটটা করবে যেভাবে আমি বলেছি। চিত্র কিন্তু এখানে দুইটা হবে, ওকে, দুইটা না সরি, তিনটা চিত্র হবে। আর মশকীয় দেহের জন্য আরেকটা চিত্র, অর্থাৎ চারটা চিত্র। এখন দেখো যখন এই মেরোজয়েড গুলো উৎপন্ন হবে এখন কিন্তু দুই ধরনের মেরোজয়েড উৎপন্ন হবে। এখানে কিছু মেরোজয়েড রয়েছে এরকম নতুন করে উৎপন্ন হওয়ার পর তারা আবার একটা যকৃৎ কোষকে আক্রমণ করবে। আবার কিছু মেরোজয়েড রয়েছে তারা হচ্ছে গ্যামিট সৃষ্টি করে, এবং এই গ্যামিটের মধ্যে একটা থাকে তোমার শুক্রাণু, একটা থাকে তোমার ডিম্বাণু। এই যে দেখতে পাচ্ছ, যে জিনিসটা তোমার একটা কিসের মধ্যে তৈরি হয়েছিল, মশকীয় দেহের মধ্যে তৈরি হয়েছিল, সেটা কোথা থেকে আসে আসলে? এভাবে চক্রবর্তী ভাবে জীবন চক্রটা ওদের এভাবে চলতে থাকে। এখান থেকে মানব দেহে থেকে শুক্রাণু এবং ডিম্বাণুগুলো আবার তৈরি হয়, এবং এগুলোকে আমরা একসাথে বলি হচ্ছে তোমার গ্যামিটোসাইটিক। গ্যামিটোসাইটিক যেগুলো কিনা পরবর্তীতে কি করে বলো, মশকীয় দেহের মধ্যে গিয়ে গ্যামিটোগনি এবং স্পোরোগনি এই দুটা স্টেপের মাধ্যমে আবার কি করে, একটা স্পোরোজয়েড উৎপন্ন করে ফেলে। এবং ওই মশাটা যখন আবার একটা মানুষকে কামড় দেয় তখন এইভাবে প্রক্রিয়া চলতে থাকে। তো দেখো যখন এই শুক্রাণু কিংবা ডিম্বাণুগুলো উৎপন্ন হচ্ছে, এখানে শুক্রাণুটা হবে হচ্ছে ওই আগের মতো, শুক্রাণুটা হবে হচ্ছে মাইক্রো গ্যামিটোসাইট, এটা হচ্ছে ম্যাক্রো গ্যামিটোসাইট। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে। এখন দেখো এখান থেকে যে মেরোজয়েড গুলো উৎপন্ন হবে নতুন করে, এই মেরোজয়েড গুলো কিন্তু তোমার কোথায় যাবে, লোহিত রক্তকণিকায় চলে যাবে। আর এখান থেকে যেই নতুন করে গ্যামিটোসাইট গুলো থাকছে এগুলো কিন্তু পরবর্তীতে তোমার রক্তের মধ্যে এখানে থেকে যাবে, এখানে শুক্রাণু এবং ডিম্বাণু থেকে যাবে। ততক্ষণে এখানে লোহিত রক্তকণিকার মধ্যে নতুন করে মেরোজয়েড গুলো চলে যাবে। অর্থাৎ এই মেরোজয়েড গুলোর কিছু অংশ তোমার এখানে, সবটা কিন্তু যকৃতের মধ্যে হচ্ছে। তো এই যকৃতের মধ্যে ছোট করে চিত্রের মধ্যে এত কিছু দেখানো সম্ভব না। তো যকৃতের মধ্যে যখন এই মেরোজয়েড গুলো তৈরি হলো তখন এখান থেকে এই রক্তনালীর মধ্য দিয়ে এই মেরোজয়েড গুলো এখানে প্রবেশ করে, রক্তনালীর মধ্যে প্রবেশ করে। তারপর এটা তোমার লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে। এখন লোহিত রক্তকণিকায় প্রবেশ করার পর কি করে সেটা দেখার আগে তোমাদের কমেন্ট একটু চেক করে আসি, এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। তোমরা আমাকে একটু কমেন্টে হচ্ছে জানিয়ে দাও যে এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রবলেম রয়েছে কিনা। খুব দ্রুত আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। নেই আপু, ওকে, ভেরি গুড। ওকে, তাহলে তোমাদের যেহেতু কোনো প্রবলেম নেই, সো আমি হচ্ছে কি করব, এখন লোহিত রক্তকণিকার মধ্যে কি ঘটে সেটা দেখাবো। তাহলে এখানে কিন্তু তোমার অলরেডি কয়টা চিত্র হয়ে গেল, দুটো চিত্র হয়ে গেল। মানুষের ক্ষেত্রে আরেকটা চিত্র তোমাদের আঁকতে হবে, বোঝার জন্য বলছি কিন্তু, ঠিক আছে? আর তোমাদের বইয়ের মধ্যে কিন্তু মূলত দুইটা চিত্র দিয়ে জিনিসটা ব্যাখ্যা করা আছে। আমি দুইবার জিনিসটা কেন দেখালাম, কারণ সে যকৃৎ কোষকে দুইবার হচ্ছে আক্রমণ করে, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন দেখো এই অংশটুকু ছিল তোমার হেপাটিক সাইজোগনি। এখন তোমার চলে আসবে এরিথ্রোসাইজোগনি। কেন? কারণ সে এখন লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। এখন হচ্ছে তোমার এরিথ্রোসাইজোগনি। এরিথ্রোসাইজোগনি আজকে ক্লাসে তোমরা যারা যারা মিস করেছো বা অর্ধেক লাইভ ক্লাস থেকে চলে গেছো, আমি বলবো এটা অনেক বড় একটা কিছু মিস করা, কারণ আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখনো অনেকগুলো টপিক তোমাদের আলোচনা করা হয়নি যেগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখান থেকে তোমার অনেকগুলো মেরোজয়েড এভাবে এখানে প্রবেশ করতে থাকবে।
প্রবেশ করার পর একটা সময় দেখা যাবে এই লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে। তাহলে দেখো লোহিত রক্তকণিকার মধ্যে যখন প্রবেশ করছে তখন এই মেরোজয়েড গুলো এখানে প্রবেশ করছে। প্রবেশ করার পর দেখো পরবর্তী স্টেপে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার হিমোগ্লোবিনটা থাকে, এটা হিমোগ্লোবিন, মনে রাখবে হিমোগ্লোবিন, এটা কিন্তু আবার নিউক্লিয়াস না, এটা হিমোগ্লোবিন। আচ্ছা, এতক্ষণ অনেক পড়াশোনা করেছি, এখন তোমাদের একটা প্রশ্ন করি, চলো। সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে আমি কেন নিউক্লিয়াস দেখাচ্ছি না, আমি কেন হিমোগ্লোবিন দেখাচ্ছি? তোমরা আমাকে এই প্রশ্নের উত্তরটি জানাও যে লোহিত রক্তকণিকার মধ্যে কেন হিমোগ্লোবিন দেখাচ্ছি না, মানে হিমোগ্লোবিন দেখাচ্ছি নিউক্লিয়াস দেখাচ্ছি না। লোহিত রক্তকণিকায় কেন নিউক্লিয়াস দেখাচ্ছি না? তোমরা ছটফট আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দাও। দেখাচ্ছি না কমেন্টের মধ্যে একটু জানিয়ে দাও। দেখো ততক্ষণে আমি তোমাদের এই জিনিসটা ব্যাখ্যা করি, আসো। এখন দেখো এই যে লোহিত রক্তকণিকা, তার ভেতরে যখন ওই আগের স্টেপ ফলো করেই যখন সে ভেতরে ঢুকে যাবে তখন যেটা করবে, তখন সে আসলে এরকম গোল হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো এখানে এর নিউক্লিয়াসের পাশাপাশি একটা গহ্বর সৃষ্টি হয়ে যাবে, একটা বড় সড়ো গহ্বর সৃষ্টি হয়। এখন এখন এইখানটাতে কি ঘটবে ততক্ষণ আমি একটু দেখি তোমাদের কমেন্টের মধ্যে আমাকে কেউ জানিয়েছো কিনা। আমাকে জানিয়েছো অনেক সোজা জিনিসটা বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। আচ্ছা, স্টুডেন্ট কম এই জিনিসটা আমি একটু বলি তোমাদেরকে, ডিপেন্ড করেছে তোমাদের উপরে। হ্যাঁ, তোমরা পার্টিসিপেট করতে থাকো, রেগুলার ক্লাস হবে। কে থাকছে কে থাকছে না সেটা মেইন ব্যাপার না, মেইন ব্যাপার হচ্ছে তুমি ক্লাসটা থেকে তুমি শিখে যাচ্ছ কিনা। বাকিরা শিখুক না শিখুক এটা কোনো ব্যাপার না, আমি যতজন ক্লাসে থাকবে, একজন থাকলেও একজনকে আমি অনেক ভালো করে বুঝাবো ইনশাল্লাহ। সো প্রথম কথা হচ্ছে তোমরা ক্লাস করবে, শুধু তাই না নোট ডাউন করে আমাকে গ্রুপে পোস্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে স্টুডেন্টরা আসলে অনেকটা বেশি মনোযোগ সহকারে ক্লাস করেছে এবং সামনে আমি আরো অনেক ক্লাস করাবো। এটা তো শুরু কিসের উপর, শুধুমাত্র প্রথম পত্রের উপর টপ 5 ক্লাস যাচ্ছে, পরবর্তীতে আমরা দ্বিতীয় পত্রের উপর টপ 5 ক্লাস আলোচনা করব এমন কিছু টপিক নিয়ে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো একদমই মিস করার মতো না, ঠিক আছে? ওইটাতে নিউক্লিয়াস নেই, আরবিসিতে নিউক্লিয়াস নেই, এই তো সবাই অ্যান্সার করা শুরু করেছে। হ্যাঁ, তার মানে তোমরা আগে থেকে এই জিনিসগুলো পড়ে ফেলেছো, খুব ভালো কথা। তার মানে তোমরা এই জিনিসগুলো আগে থেকে পড়ে ফেলেছো। এখন দেখো, ওকে, এখন দেখো এই যে অংশটুকু দেখতে পাচ্ছ, এইটা কিসের মতো দেখতে বলো তো? এটা একটু কিছুটা আংটির মতো দেখতে না? আংটি যখন আমরা পড়ি তখন আংটির মাঝখানে ফাঁকা জায়গা থাকে, আর রিংটার আমরা দেখি যে রিংটার উপরে এরকম একটা গোল অংশ থাকে। তো এইটা হচ্ছে তোমার ওই রকম একটা শেপ, তাই এটাকে আমরা বলি হচ্ছে সিস নেট রিং। এটাকে আমরা কি বলি বলো? এটাকে আমরা বলি হচ্ছে তোমার, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার সবার ঠিক আছে, ওকে। এখন দেখো তাহলে এটাকে আমরা কি বলবো বলো? সিসনেট রিং বলবো, সিসনেট রিং। এটা হচ্ছে তোমার সিসনেট রিং। এরপর দেখো যখন এই সিসনেট, যখন এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে এখানে বড় হতে থাকবে তখন এই গহ্বরটা মানে হঠাৎ করে উধাও হয়ে যায়। গহ্বরটা যখন উধাও হয়ে যায় তখন এই লোহিত রক্তকণিকার আকারটাও একটু বিকৃত ধরনের হয়ে যায়। তখন এটার আকার কেমন হয়ে যায় জানো? তখন এটার আকার হয়ে যায় হচ্ছে কিছুটা অ্যামিবয়েড টাইপের, কিছুটা অ্যামিবয়েড টাইপের হয়ে যায়। এই আকৃতিটিকে বলা হচ্ছে তোমার অ্যামিবয়েড, এটাকে বলা হয় তোমার অ্যামিবয়েড। এখন দেখো পরবর্তীতে কি ঘটবে, পরবর্তীতে এই অ্যামিবয়েড আকৃতিতে যে নিউক্লিয়াসটা, সরি যে অংশটুকু দেখতে পাচ্ছি আমরা হিমোগ্লোবিনের যে অংশ, সরি এটা হচ্ছে তোমার কি পরজীবীর অংশটুকু, পরজীবীর নিউক্লিয়াস। এটা একটু লিখে নাও এখানে, কারণ আমি বলতেই এখন ভুল করছি, তোমরা পরবর্তীতেও ভুল করবে। এটা হচ্ছে পরজীবীর নিউক্লিয়াস, পরজীবীর নিউক্লিয়াস। আরেকটা বিষয় কি খেয়াল করেছো তোমরা, সেটা হচ্ছে আস্তে আস্তে হিমোগ্লোবিনটাও কিন্তু হাওয়া হয়ে যাবে। এই হিমোগ্লোবিনটাও কিছুক্ষণ পর নাই হয়ে গেছে, দেখতে পেয়েছো? সো এইটা কিন্তু এই আকারের কারণে হিমোগ্লোবিনটা পরবর্তীতে নষ্ট হয়ে যায়। এখন দেখো এই যে অ্যামিবয়েড আকৃতিটার মধ্যে আমরা যে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি পরজীবী নিউক্লিয়াস,
এইটা পরবর্তীতে কি করবে বুঝতেই পারছো, এটা বিভাজন ঘটাবে। বিভাজন ঘটালে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো নিউক্লিয়াস আমরা দেখতে পাবো এখানটাতে, এবং একটা সময় আমরা দেখব যে এই যে নিউক্লিয়াস গুলো চারপাশে হচ্ছে সাইটোপ্লাজম থাকা শুরু করবে, এবং এগুলোর আকৃতি তখন হচ্ছে লোহিত রক্ত কণিকার ভেতরে তখন এগুলোর আকৃতি অনেক বড় বড় হয়ে যাবে। এখন দেখো হিমোগ্লোবিনটা কিন্তু সম্পূর্ণরূপে একেবারে এখন ধ্বংস হয়ে যায়নি, কিছুটা অংশ কিন্তু আস্তে আস্তে হাওয়া হয়ে যাচ্ছে। এখন দেখো এই হিমোগ্লোবিনের কিছুটা অংশ কিন্তু এখনো এখানটাতে জমা হয়ে যায়। হিমোগ্লোবিনের মধ্যে আমরা জানি হিমোগ্লোবিনের মধ্যে থাকে হচ্ছে তোমার আয়রন। কি থাকে বলো? হিমোগ্লোবিনে থাকে হচ্ছে আয়রন। এই যে আয়রন অংশটুকু দেখতে পাচ্ছ, এই আয়রন অংশটুকু তোমার বর্জ্য পদার্থের মতো মাঝখানের দিকে হচ্ছে জমা হয়ে যায়। ঠিক আছে, মাঝখানের দিকে হচ্ছে জমা হয়ে যায় আয়রন অংশটুকু, যেটাকে আমরা বলি হচ্ছে হিমোজয়েন। এটাকে আমরা বলি হচ্ছে হিমোজয়েন। ওকে, তাহলে দেখো কি হলো, এই কি বলে হিমোগ্লোবিনটা পরবর্তীতে আয়রন অংশটুকুকে মাথায় রাখবে, আয়রন অংশটুকুকে বর্জ্য পদার্থ রূপে মাঝখানে অংশটুকুতে জমাট বেঁধে ফেলে। পরবর্তীতে দেখা যায় এটা হচ্ছে তোমার হিমোজয়েন বর্জ্য পদার্থ রূপে বাইরে বের করে দেয় এই কোষগুলো। মানে এই যে আমরা মেরোজয়েটের যে অংশগুলো দেখতে পেলাম, যে কোষগুলো তৈরি হলো, সেগুলো পরবর্তীতে এটাকে বর্জ্য পদার্থ রূপে বাইরে বের করে দিচ্ছে। বাইরে বের করে দেওয়ার পর যেটা হবে, এই হিমোগ্লোবিনের ভেতরটা, এটা হচ্ছে হিমোগ্লোবিনের প্রাচীরটা, আমি একটু লাল কাল দিয়ে দেখাই আবার। এই হিমোগ্লোবিনের প্রাচীরটা পরবর্তীতে দেখা যায় এই যে অংশগুলো, এগুলো কিছুটা ফুলের মতো আকৃতি গঠন করে ফেলে। জিনিসটা কেমন হয় তখন? ফুলের মতো আকৃতি যখন গঠন করে ফেলে তখন আমরা দেখতে পাই কিছুটা এগুলো এরকম টাইপের হয়ে যায়, এরকম টাইপের হয়ে যায়। এবং তখন এই যে মেরোজয়েটের যে নিউক্লিয়াস গুলো, পরজীবীর যে নিউক্লিয়াস গুলো, সেগুলো এখানে চলে আসে। এখানে চলে আসার পর কিছুক্ষণ পর দেখা যায় এগুলো একেবারে রোজেটের মতো হয়ে যাচ্ছে। এগুলো একেবারে কিসের মতো হয়ে যাচ্ছে? রোজেটের মতো হচ্ছে, এবং তখন আমরা এটাকে বলি হচ্ছে রোজেট। এবং একটা সময় এই অংশগুলো পরবর্তীতে এখান থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর এগুলো এরকম হচ্ছে এই অংশটুকুকে, এই প্রাচীরটাকে ভেদ করে ফেলে, অর্থাৎ লোহিত রক্তকণিকাকে তখন ধ্বংস করে ফেলে। এখন দেখো যখন লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে ফেললো, লোহিত রক্তকণিকাকে ধ্বংস করার পর এখান থেকে তোমার আমরা যখন দেখবে ম্যালেরিয়া রোগের সৃষ্টি হচ্ছে, তখন আসলে মানব দেহের মধ্যে রক্ত স্বল্পতা দেখা দেয়। কেন? কারণ তখন অনেক পরিমাণে লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। এবং শুধুমাত্র নষ্ট হয়ে যায় কি তা কিন্তু নয়, তখন দেখা যায় কি, যখন এই লোহিত রক্তকণিকা থেকে এই মেরোজয়েট অংশগুলো রক্তনালীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি সেখানে শ্বেত রক্তকণিকা, তোমরা সবাই জানো শ্বেত রক্তকণিকা কি করবে, তোমার এই জীবাণুগুলোকে ধ্বংস করার চেষ্টা করবে। এবং ওই মুহূর্ততে কি হবে, তোমার দেহটার মধ্যে তাপ সৃষ্টি হয়, এবং তখন আসলে আমরা আমাদের জ্বর আসছে সেটা অনুভব করি। বুঝতে পেরেছো আসলে কেন আসলে ম্যালেরিয়া পরজীবী আমাদেরকে আক্রমণ করলে আমাদের জ্বর হয়? তো আজকে ক্লাসে প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মানুষের জ্বর হয় কেন। তোমরা আমাকে কমেন্টে তেমন কেউই জানাওনি যে আসলে মানুষের দেহে জ্বর হয় কেন। আসলে জ্বর হয় হচ্ছে মূলত এই কারণগুলোতে, যে যখন আসলে এই অংশগুলো মানুষের রক্তনালীর মধ্যে চলাচল করতে যায়, তখন আসলে যেটা হয়, তখন শ্বেত রক্তকণিকা ওর সাথে লড়াই করা শুরু করে, এবং একটা সময় দেখা যায় ওই মানুষটার দেহের মধ্যে তাপমাত্রাটা বেড়ে যায়, এবং তখন আসলে তার জ্বর হয়। তো তোমাকে যদি কখনো কেউ প্রশ্ন করে যে জ্বর হয় কেন মানুষের, তখন তুমি ব্যাখ্যা করবে এভাবে। তো ম্যালেরিয়ার পক্ষে তুমি যখন এটা বলবে, নর্মালি আমাদের দেহের মধ্যে কিন্তু জ্বর হয়, তখন আসলে শ্বেত রক্তকণিকার সাথে বিভিন্ন ধরনের জীবাণু লড়াই চলতে থাকে। আবার তুমি দেখবা যখন কোনো টিকা দেওয়া হয়, তখনও দেখতে পাবা জ্বর চলে আসে, অনেকের জ্বর চলে আসে, অনেকের আসে না। তো জ্বর চলে আসে কেন? কারণ তখন আসলে শ্বেত রক্তকণিকা তার সাথে যুদ্ধ করতে থাকে ওই জীবাণুটার সাথে। তখন আসলে আমাদের ক্ষতি মানে একটা রোগের লক্ষণ দেখা যাচ্ছে, জীবাণু আক্রমণ করেছে, এটা আমরা বুঝতে পারি তখনই যখন আমাদের দেহের মধ্যে লড়াইয়ের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জ্বর দেখা দেয়। তখন আমরা বুঝতে পারি যে না, দেহের মধ্যে কোনটা জীবাণু আক্রমণ করেছে, আমার কিছু একটা হয়েছে। এখন
তোমাদের একটা অংশ বলা হয়নি, সেটা হচ্ছে, একটু দাঁড়াও, তোমাদের এখানে আচ্ছা তোমাদের এই জায়গাটুকুতে একটা অংশ তোমাদেরকে একটু বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। একটু দাঁড়াও, একটু 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 আচ্ছা এখন দেখো, এই অংশটুকু অ্যামিবয়েড অংশটুকুর মধ্যে একটা অংশ তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে যখন আসলে এটা অ্যামিবয়েড আকৃতি হবে তখন এই জায়গাটুকুতে কিছু দানা সৃষ্টি হবে, কিছু দানা সৃষ্টি হয় এখান থেকে, ঠিক আছে? এই অংশটুকু মাথায় রাখবে, এই দানাগুলো কিন্তু এখানে সৃষ্টি হয়ে যায়। এখন এখানে ইংলিশে কেন বললাম হঠাৎ করে মনে পড়লো, তোমাদের বলা হয়নি তার জন্য। আচ্ছা এখন দেখো, তাহলে হিমোগ্লোবিনটা নষ্ট হয়ে গেল, এর পাশাপাশি কি হয়? এর পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে তোমার যখন শ্বেত রক্তকণিকার সাথে লড়াই চলতে থাকে এবং যখন এই মেরোজয়েড পদার্থগুলো, মেরোজয়েড থেকে যে নিঃসৃত রসগুলো বের হবে সেগুলো এই রক্তনালিকার মধ্যে তখন চারপাশে রক্তনালীর প্রাচীর ঘেঁষে হচ্ছে ধাক্কা দিতে শুরু করবে এবং দেখা যাবে সেখানে রক্তটা জমাট বেঁধে যাচ্ছে। রক্ত জমাট বেঁধে যাবে তখন, যখন ম্যালেরিয়া পরজীবী আক্রমণ করবে তখন আসলে আমরা দেখতে পাবো যে আমাদের দেহের কিছু কিছু অংশ লাল লাল দাগ পড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো হয় মূলত এদের কারণে। এখন দেখো আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম এখানে কিন্তু তোমার গ্যামেটোসাইট গুলো রয়ে গেছে, শুক্রাণু আর ডিম্বাণুগুলো, যেগুলো পরবর্তীতে একটা মশা নতুন করে যখন কামড় দিতে আসবে তখন সে রক্তটা তো নিয়েই যাবে, পাশে সে এই গ্যামেটোসাইট দুটোকে নিয়ে যাবে এবং সেও তখন কি করবে, তখন তার দেহের মধ্যে আবার ওই আগের মতো প্রক্রিয়াটা ঘটবে, তখন ওই মশাটা আবার আরেকজনকে কামড় দিলে তখন তারও ম্যালেরিয়া দেখা দিবে। সো এই পদ্ধতিতে আসলে ম্যালেরিয়া পরজীবী তার জীবনচক্রটাকে বৃদ্ধি করতে থাকে। সে আসলে একটা মানুষের দেহ থেকে তার পুষ্টিটাকে শোষণ করে ফেলে, একটা মশার দেহের মধ্যে পুষ্টিটাকে শোষণ করে ফেলে। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে। তো এখন আমি তোমাদেরকে কিছু ইনফরমেটিভ বিষয় বলবো, তার আগে তোমরা আমি একটু দেখে নেই এখনো পর্যন্ত কারা কারা আমার সাথে জয়েন হয়ে আছো। আপু শর্টে আবার ব্রিফিং করেন, ওকে নো প্রবলেম, আমি আবার শর্ট করে বলে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা। প্রথম কথা ছিল মেরোজয়েড গুলো উৎপন্ন হওয়ার পর কি করবে, কিছু মেরোজয়েড হচ্ছে তোমার আবার হচ্ছে আক্রমণ করা শুরু করবে লোহিত রক্তকণিকাকে এবং সেখান থেকে গ্যামিট গুলো এখানে আমাদের রক্তনালীর মধ্যে থেকে যায়। রক্তনালীর মধ্যে থেকে যাওয়া অবস্থায় এইখানে লোহিত রক্তকণিকার মধ্যে সে আক্রমণ শুরু করে দেয়। এই মেরোজয়েডটা পরবর্তীতে ভেতরে ঢুকে গেলে তখন তার আকৃতিটা বড় হয়ে যায়। মেরোজয়েডের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটা আকারে বড় হয় এবং পাশাপাশি একটা গহ্বর সৃষ্টি হয়, যে গহ্বরটা দেখতে অনেকটা আংটির মতো, তাই আমরা এটাকে বলি হচ্ছে বা রিং এর মতো, তাই এটাকে বলি সিসনেট রিং। এই সিসনেট রিংটা পরবর্তীতে কিছুক্ষণ পর দেখা যায় এটা গায়েব হয়ে যায় এবং তখন এটার আকৃতি অ্যামিবয়েড হয়ে যায়। এই অ্যামিবয়েড আকৃতি থাকা অবস্থায় এখানে একটা দানারও সৃষ্টি হবে এবং এই দানাগুলোর পাশাপাশি এখানে এই যে পরজীবীর নিউক্লিয়াস সেটা বিভাজিত হওয়ার মাধ্যমে দানা এবং সাইটোপ্লাজম দুইটা মিলে যখন অনেকটা বড় আকৃতি গঠন করে ফেলে তখন প্রত্যেকটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহ একটা কোষে পরিণত হয়ে যায় এবং যেগুলোকে আমরা কি বলি বলো, যেগুলোকে আমরা প্রথমে আমরা শিখেছিলাম, যেগুলোকে আমরা কি বলি, স্পোরোজয়েড। তোমাদের এটা বলা হয়নি, এগুলো হচ্ছে স্পোরোজয়েড। এই স্পোরোজয়েড গুলো পরবর্তীতে এরকম ফুলের মতো আকৃতি গঠন করে, যেই স্পোরোজয়েড ফুলের মতো আকৃতি গঠন করে যার কারণটাকে বলি হচ্ছে আমরা রোজেট। এবং দেখা যায় এখানে যে একটা হিমোগ্লোবিন ছিল সেই হিমোগ্লোবিনটা মধ্যে যে আয়রন অংশটুকু সেটা সহ বর্জ্য আকারে মাঝখানে অবস্থান করে এবং কিছুক্ষণ পরে স্পোরোজয়েড গুলো এই হিমোগ্লোবিন অংশটুকুকে বাইরে বর্জ্য পদার্থ রূপে হিমোজয়েন রূপে বাইরে বের করে দেয়, এই হিমোজয়েন রূপে বাইরে বের করে দেয় এবং এখানে যে স্পোরোজয়েড গুলো উৎপন্ন হয় সেগুলো পরবর্তীতে রক্তনালীতে আসে এবং রক্তনালীতে যে আমাদের রক্তের মধ্যে যে শ্বেত রক্তকণিকাগুলো থাকে সেগুলোর সাথে যুদ্ধ করা শুরু করে এবং একটা সময় আমাদের দেহের তাপমাত্রা বেড়ে যায় এবং আস্তে আস্তে তখন আমাদের জ্বর দেখা দেয়। এবং জ্বর যে কেমন জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর আসে এটা আমরা বুঝতে পারি তখনই যখন আমাদের নিজের এই জিনিসটা হবে, নর্মাল জ্বর না, কাঁপুনি দিয়ে জ্বর আসে। এবং দেখা যায় যে তোমার রাতে বেলা জ্বরটা আসছে, সকালবেলা আবার নেই, আবার সারাদিন তুমি ভালো বুঝতেই পারছো না, বাট আবার রাতে বেলা, তখন তোমাকে বুঝতে হবে যে এটা আসলে এই ম্যালেরিয়া পরজীবীর
কাণ্ড কারখানা। সো বুঝে গেছো তোমরা এখানে কিভাবে জিনিসগুলো হচ্ছে। এখন আমি তোমাদেরকে আচ্ছা হ্যাঁ, আমাকে হচ্ছে আরমান হোসেন বলছে আপু বইতে একটা ছোট চিত্র আছে, লোহিত রক্তকণিকার ভাঙন ও রক্তস্রোতে হিমোজয়েনের প্রবেশ। দেখো লোহিত রক্তকণিকাটা ভেঙে যায় না, এখানে লোহিত রক্তকণিকা এখান থেকে ভেঙে যায় এবং এখান থেকে এই স্পোরোজয়েড গুলো হিমোজয়েনকে বের করে দেয় না, সেই হিমোজয়েন পরবর্তীতে রক্তস্রোতে প্রবেশ করে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? লাইনটা খুবই সহজ, কিন্তু তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকলে তোমার কাছে এখন লাইনটা খুবই ইজি হয়ে যাওয়ার কথা। এখানে লোহিত রক্তকণিকার প্রাচীরটা ভেদ করে ফেলে, ভেঙে ফেলে, এবং ভেঙে ফেলার পর যেটা ঘটে এখান থেকে যে আয়রন জনিত যেই পদার্থগুলো ছিল, যেগুলোকে বর্জ্য পদার্থ রূপে মাঝখানে জমা অবস্থায় ছিল, সেগুলোকে পরবর্তীতে এই স্পোরোজয়েড গুলো বাইরে বের করে দেয়। বাইরে বের করে দিলে সেটা পরবর্তীতে রক্তস্রোতের মধ্যে ভাসতে থাকে। ওকে, বুঝতে পেরেছো? আরমান কি যেন, আরমান হোসেন সাথী বলছে ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। ওকে, এখন আসো আমরা কিছু ইনফরমেটিভ ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত রয়েছে আসলে তোমাদের অনেক বেশি ধৈর্য। আমি অনেক কিছু আলোচনা করেছি, আসলে এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল। এখন আমি তোমাদেরকে এখান থেকে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ বলে যাই। সেটা হচ্ছে যে এই ম্যালেরিয়া আক্রান্ত বিষয়টা কে বলেছে এবং এটার নামকরণ কে করেছে এবং এটা সম্পর্কে হচ্ছে বিস্তারিত কে বলেছে, এগুলো হচ্ছে তোমাদেরকে একটু বলে দিব। এখন আসো, এই অংশটুকু আমি মুছে ফেলছি, আশা করছি তোমরা লিখে ফেলেছো, আশা করছি তোমরা হচ্ছে লিখে ফেলেছো। আর লিখতে না পারলে তো সমস্যা নাই, লাইফটা থাকতেছে, তুমি যে জায়গাটুকু লিখতে পারোনি একটু টেনে টেনে দেখবা, তাহলেই হয়ে যাবে। আর ফেসবুকে যদি টানতে অনেক বেশি অসুবিধা হয়, আমি এটা ইউটিউবে তো দিয়ে দিব, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সবগুলো ক্লাস দেওয়া হয়, তো তোমরা ওইখান থেকেও কিন্তু ক্লাসগুলো দেখতে পারবে। তবে এই নয় যে আপু যেহেতু ক্লাসগুলো ইউটিউবে রাখছে আবার হচ্ছে তোমার কিসে রাখছে বলো, আবার হচ্ছে রেকর্ডেড থেকে যাচ্ছে তাই আমরা একটা রেকর্ডেড ক্লাস করবো, এরকম কিন্তু কিছু না। তোমরা রেকর্ডেড ক্লাস করলে যেটা হয়, আমি আসলে নেক্সট ডে ক্লাস করানোর কোনো আগ্রহই খুঁজে পাই না। তোমরা যখন লাইভে ক্লাসগুলো করো তখন আমার অনেক ভালো লাগে এবং আগ্রহ আরো বেশি পাই, মনে হয় সামনে আরেকটা ক্লাস নেই, আরো অনেক ক্লাস নেই। তো তোমাদের ক্লাসে জয়েন করার বিষয়টা হচ্ছে আমার ক্লাস নেওয়ার উপর, ক্লাস নেওয়াটা ডিপেন্ড করবে। এখন দেখো কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যায় এখানে লাস্টে, এই টপিকগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখো, প্রথমে তো অনেকগুলো এমসিকিউ মতো অংশ বলেছি। এখন তোমরা দেখো সর্বপ্রথম এই ম্যালেরিয়া আবিষ্কার কে করেছিল। একটা হচ্ছে তোমার ম্যালেরিয়ার আবিষ্কারক, একটা হচ্ছে নামকরণ, একটা হচ্ছে নামকরণ। এই দুটা বিষয় তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো এখানে আবিষ্কার কে করেছে? চার্লস, আবিষ্কার করেছে তো তোমার চার্লস লেভরন। ওকে, চার্লস লেভরন। এবং নামকরণ কে করেছে? নামকরণ করেছে হচ্ছে তোমার টোরটি, বিজ্ঞানী টোরটি এই ম্যালেরিয়া নামকরণটা করেছে। ম্যালেরিয়া নামকরণটা হচ্ছে বিজ্ঞানী টোরটি করেছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যায়, সেটা হচ্ছে স্যার রোনাল্ড রোজ যেটা করেছে, তিনি হচ্ছে একটা কথা বলে গিয়েছিল, সেটা হচ্ছে এই যে আমি তোমাদেরকে বলেছি মশকি মধ্যে অ্যানোফিলিস, শুধুমাত্র অ্যানোফিলিসই হচ্ছে তোমার পোষক দেহ হিসেবে পরজীবী গ্রহণ করে। তাহলে এই অ্যানোফিলিস মশকীয়দের কথা কে বর্ণনা করেছিল বা সর্বপ্রথম কে সেখানে দেখতে পেয়েছিল? সেটা দেখতে পেয়েছিল স্যার রোনাল্ড, এখানে লিখে নাও যে সর্বপ্রথম কে দেখতে পেয়েছিল? স্যার রোনাল্ড রোজ। স্যার রোনাল্ড রোজ হচ্ছে অ্যানোফিলিস মশকীয়র কথা বলে গেছেন, কারণ তিনি এই অ্যানোফিলিস মশকীয়র দেহের মধ্যে সর্বপ্রথম এই পরজীবীকে দেখতে পায় এবং পরবর্তীতে রিসার্চ করে জানতে পারে যে এর মধ্যেই কেন শুধুমাত্র এই পরজীবীটা প্রবেশ করে, কারণ এর মধ্যে কোনো প্রকারের এনজাইম থাকে না যেটা কিনা এই পরজীবীকে ধ্বংস করতে পারে। সো
আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং তোমরা প্রত্যেকেই নোট করেছো। ক্লাসে নোট করার পরে অবশ্যই তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের এই গ্রুপে হচ্ছে এটা পোস্ট করে দিবে, যাতে আমি চেক করে দিতে পারি তোমাদের নোটটা। যখন ভালো করে নোট করি তখন রেকর্ড ক্লাসটা লাগে, আর ফার্স্টে লাইভ ক্লাসটা অনেক ভালোভাবে বুঝি, পরে বিতে কি পড়লেই আর কোনো প্রবলেম থাকে না। আচ্ছা, পরে বইতে পড়লে আর কোনো প্রবলেম থাকে না, রাইট? হ্যাঁ, আমরা যখন যেটা করব তোমরা সেটা হচ্ছে ক্লাসটা করার পরে বইটা একটু খুলে দেখবা, কত মজা লাগবে। আই প্রমিস, আমি তোমাদেরকে প্রমিস করছি, তোমরা আজকে পুরো ক্লাসটা যারা করেছো তারা যখন এই অংশটুকু বইটা খুলে পড়তে যাবে তখন যে তোমার কি আনন্দ লাগবে, আর মনে হবে সবকিছু তোমাকে মানে সব আগেই তোমার পড়া আছে, একদম ইজি লাগবে তোমার কাছে। এবং খুব সুন্দর করে তোমরা আশা করি নোট করবে, এবং পরবর্তী যতগুলো ক্লাস হবে, আরো কিন্তু অনেকগুলো ক্লাস বাকি, আমাদের অনেক অনেক ক্লাস হবে। এই ক্লাসগুলোর বাইরে আমি ক্লাস নিব পরবর্তীতে তোমাদের পার্টিসিপেন্ট দেখে তোমরা কতটুকু আগ্রহী হচ্ছ ক্লাস করার ব্যাপারে, জীববিজ্ঞানকে কতটুকু ভালোবাসো সেটার উপরে। আর আরেকটা বিষয় বলে রাখি, আমাদের প্রত্যেকটা ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন এই প্রত্যেকটা টপিকের উপরে একটা এক্সাম নেওয়া হবে, এবং এই এক্সামের উপর বেস করে যে কিনা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মধ্যে থাকবে তাদের জন্য কিন্তু অনেক মানে একদম অন্যরকম একটা গিফট থাকবে। এমন না যে টাকা আমি এরকমটা বলবো, বা অন্য এরকম একদম আলাদা একটা গিফট থাকবে, যেটা কিনা আসলে এরকম অনেকে বলে এমবি দেওয়ার কথা, এমবিও না, এটা একদমই খুব সুন্দর এবং তুমি আজীবন এটা তোমার কাছে রাখতে পারবে। আমার নিজের আমার নিজের থেকে আমি তোমাদেরকে এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা না, অবশ্যই দিব। তো তোমরা প্রত্যেকটা ক্লাস করো, নোট করো, এবং লাস্টে গিয়ে পরীক্ষায় দেখা যাবে কারা আসলে খুব ভালো করে ক্লাসগুলো করেছে, পড়াশোনা করেছে ঠিকঠাক মতো। এবং আমার জন্য কিন্তু তোমরা অবশ্যই দোয়া করবে যাতে সুস্থ থেকে তোমাদের ক্লাস দিতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।